আমরা আসলে আজকে যেটা দেখবো, আজকের মেইন টপিকটা আমরা আসলে কস্ট নিয়ে, এবং আমরা এখনো কিন্তু আয়রন ট্রায়াঙ্গেলের মধ্যে আছি, তাই না? আমরা প্রথমে স্কোপ করলাম, তারপরে শিডিউল করলাম, আজকে আমরা কস্ট করতেছি। স্কোপে আমরা স্কোপ বেসলাইন পেয়েছি, যেটা আসলে আমাদের রেফারেন্স পয়েন্ট, যার সাথে আমরা এক্সিকিউশনে ফলো করব। আর শিডিউল হচ্ছে, শিডিউল থেকে আমরা শিডিউল বেসলাইন পেয়েছি, শিডিউল বেসলাইন, যেটা আমাদের ফলো করতে হবে থ্রু আউট দ্য প্রজেক্ট, মনিটর এবং কন্ট্রোল করতে হবে। আর আজকে পড়বো আমরা কস্ট বেসলাইন। আজকে আমরা দেখবো যে কিভাবে কস্টের বেসলাইন তৈরি করা হয় প্রজেক্টে, এবং তৈরি হওয়ার পরে সেটা আমাদের আসলে গাইড করবে কস্ট ম্যানেজমেন্টের ব্যাপারে। এই তিনটা চ্যাপ্টার বোধহয় সবচেয়ে মানে কঠিন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এবং এইটা আসলে এখানে খুব একটা ডিটেল নাই, বেশি ডিটেল আছে পিএমবকে আসলে। সো আজকে পড়ানোর পরে যদি পিএমবকটা একটু চোখ বলে যান, তাহলে আসলে আপনারা দেখবেন যে অনেক মানে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। কারণ পিএমবক অনেক ডিটেল আছে, এখানে খুবই সংক্ষিপ্ত এবং কনসাইজ আছে আর কি। সো এখানে এই টপিকটা বোঝার জন্য আসলে চারটা প্রসেস পিএমবক আসলে প্রিফার করছে। একটা হচ্ছে প্ল্যান, আমি একটু টেক্সটে লিখি, সেটা হচ্ছে যে প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট। পিএমবকের গাইডলাইন হচ্ছে, পিএম এর গাইডলাইন হচ্ছে অলওয়েজ আপনি যে কাজটা করবেন তার আগে সেটা প্ল্যানিং করতে হবে। উইদাউট প্ল্যানিং ইউ শুড নট জাম্প ইনটু এনি ওয়ার্ক। এটা কিন্তু একদম বেসিক একটা কনসেপ্ট পিএম এর। সো আমরা যখন কস্ট ম্যানেজমেন্ট করবো, কস্ট ম্যানেজমেন্টের প্ল্যান করতেছি, কস্ট বেসলাইন তৈরি করবো, তার আগেও প্ল্যান করতে হবে কিভাবে আমরা সেটা করবো। সেটা করার জায়গাটাই হচ্ছে, সেটার প্রসেসটাই হচ্ছে প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট। এবং প্ল্যান কস্ট ম্যানেজমেন্টের আউটপুট হচ্ছে আসলে কি, কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান। সো এটা একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টে বলা থাকবে আমরা কিভাবে কস্টের এস্টিমেশন করব, হ্যাঁ, তারপরে কস্ট কিভাবে বেসলাইন তৈরি করবো, এবং বেসলাইনটা থ্রু আউট দ্য প্রজেক্ট কিভাবে মনিটর এবং কন্ট্রোল করবো, সেটা কস্ট ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকে। এবং কস্ট ম্যানেজমেন্ট প্ল্যানের আরেকটা বড় বিষয় হচ্ছে, যেহেতু আমরা কস্ট নিয়ে কথা বলতেছি, কস্ট ইজ মানে সবচেয়ে সেন্সিটিভ প্রজেক্টে, সব অর্গানাইজেশনের জন্য, সব মানে গভর্নমেন্ট ইয়ার জন্য। সো কস্টের ব্যাপারে কিন্তু অর্গানাইজেশনের যে গাইডলাইন আছে, প্রকিউরমেন্ট করার, টাকা খরচ করার, টাকা নিয়ে আসার, হ্যাঁ, এইগুলো কিন্তু অর্গানাইজেশনাল যে প্রসেস আছে, প্রসিডিউর, পলিসি, এটা অবশ্যই ফলো করতে হবে। নিজের থেকে কোনো পলিসি প্রসিডিউর করে কোনো টাকা খরচ করা, কোনো টাকা নিয়ে আসা কোনোভাবেই যাবে না। সো সেই গাইডলাইনটার সাথে অবশ্যই ম্যাচ করতে হবে কস্ট ম্যানেজমেন্ট প্ল্যানে। দেখতে হবে অর্গানাইজেশনাল কোনো প্রসেস অ্যাসেট আছে কিনা, ওপিএ যেটা আমরা বলছিলাম, সেটা থেকে যদি কোনো গাইডলাইন থাকে, উই মাস্ট ফলো দ্যাট। ঠিক আছে? এবং দেশের যদি কোনো রেগুলেশনস থাকে টাকার ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে, সেটা আমাদের ফলো করতে হবে। এটা হচ্ছে প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট। এরপরে আমাদের কাজ হচ্ছে এস্টিমেট কস্ট। এটা নিয়ে আমরা আসলে একটু আলোচনা করছিলাম, যখন ওয়ার্ক প্যাকেজ ভেঙে আমরা কি বানাইছিলাম, ওয়ার্ক প্যাকেজ ভেঙে আমরা টাস্ক তৈরি করছিলাম, এবং টাস্কের আমরা কি করছি, প্রতিটা টাস্কের কস্ট বের করতে বলছিলাম আমরা যখন আলোচনা করছিলাম। টাইমে এর আগের দিন আলোচনা করলাম, আজকে আমরা বলতেছি কস্ট। আমি এটা একটু পরে ব্যাখ্যা করতেছি, এস্টিমেট কস্ট। তার মানে প্রতিটা টাস্কের কস্ট এস্টিমেট করতে হবে। সো এটার আউটপুট কি? এটার আউটপুট আসলে মেইন আউটপুট হচ্ছে কস্ট এস্টিমেটস। তার মানে প্রতিটা অ্যাক্টিভিটির কস্ট এস্টিমেট করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে মেইন কথা এই প্রসেসে। এরপর হচ্ছে ডিটারমাইন বাজেট। এই কথাগুলো কিন্তু এখানে কনসাইজ আকারে আছে, আমরা এই যে টপিকের ভিতরে যখন যাব, কিন্তু পিএমবকে ডিটেল আছে। এবং আমি যে ব্রডলি যে কথাগুলো বলতেছি, এইটা বোঝাটা আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডিটারমাইন বাজেট মানে কি? তার মানে আমি যে কস্ট এস্টিমেটস করলাম, এই যে একটু আগে করলাম, এই যে এখানে সবগুলো করলাম, প্রতিটা ওয়ার্ক প্যাকেজের টাস্কের, সেগুলোকে আমরা ডিটারমাইন বাজেটে কি করবো, এগ্রিগেট করবো। হ্যাঁ, মেইন টুলটা হচ্ছে এখানে এগ্রিগেশন টেকনিক, যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে এগ্রিগেট করা, মানে সবগুলোকে যোগ করা। করে আমরা কি পাই? প্রজেক্টের বাজেট পাই, প্রজেক্ট বাজেট পাই। এটা বাজেট, বা আমি আর একটু বাজেটে পরে যাই, আমরা কি পাই? কস্ট বেসলাইন পাই। তার মানে দিস ইজ আওয়ার কস্ট বেসলাইন, এর বাইরে আর যাওয়া যাবে না। দিস ইজ আওয়ার প্রতিটা টাস্কের জন্য, প্রতিটা ওয়ার্ক প্যাকেজের জন্য এবং ফুল প্রজেক্টের জন্য এটা হচ্ছে আমাদের বেসলাইন, টাকা পয়সার বেসলাইন। সো দিস ইজ ডিটারমাইন বাজেট। আর লাস্টে একটা প্রসেস আছে, এই তিনটা কোথায়? এই তিনটা প্রসেস কোন প্রসেস গ্রুপে? প্ল্যানিং প্রসেস গ্রুপে। এবং আমরা কোন টপিকটা পড়তেছি খেয়াল করেন, স্টুডেন্ট ম্যানুয়ালে আমরা পড়তেছি লেসন 2 স্টার্টিং দ্য প্রজেক্ট।
এবং স্টার্টিং দ্য প্রজেক্ট ইজ অ্যাকচুয়ালি আমি বলছিলাম শুরুতে যে এটা আসলে পিএমবকের যে 24টা প্ল্যানিং প্রসেস আছে সবগুলিকে কভার করে। তার মানে উই আর ডুইং দ্য প্ল্যানিং ফর কস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, এই 3টা প্রসেসের আলোচনা কিন্তু এই টপিকটাতে ডিটেল আছে। এরপরে আরেকটা টপিক আছে কন্ট্রোল কস্ট। কন্ট্রোল কস্ট এটা হচ্ছে ফোর্থ প্রসেস কস্ট চ্যাপ্টারে। হ্যাঁ, তার মানে মনিটরিং, এবং এটা মনিটরিং কন্ট্রোল গ্রুপে। তার মানে আমরা বেসলাইন হয়ে গেল, এখন আমরা যখন এক্সিকিউশনে যাব এবং মনিটরিং কন্ট্রোল করব তখন আসলে আমাদেরকে কন্ট্রোল করতে হবে কস্ট যাতে আমাদের প্ল্যানের বাইরে চলে না যায়। আর যদি কোনো কারণে যেতেই হয় তাহলে অবশ্যই সেটা প্রপার চ্যানেলে পারমিশন নিয়ে অথরিটি নিয়ে আমাদেরকে করতে হবে। সেটা হচ্ছে কন্ট্রোল কস্টের কাজ। ঠিক আছে, সেই কন্ট্রোল কস্টে আমরা সবচেয়ে বেশি যে টুলটা ইউজ করি পিএমবকে বলা হয় সেটা হচ্ছে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। ঠিক আছে, এবং আমরা আরেকটা জিনিস ইউজ করি যেটা সব প্রজেক্টে ইউজ হয়, সেটার নাম হচ্ছে এস কার্ভ। এস কার্ভের সাথে আমরা কম্পেয়ার করি। এস কার্ভটা আসলে কস্ট বেসলাইন থেকে তৈরি হয়, ইনিশিয়াল এস কার্ভটা। ওটার সাথে আমরা যখন এক্সিকিউশনে যাই তখন দেখি যে আসলে আমরা এস কার্ভের সাথে কত ভেরিয়েন্স হচ্ছে আমাদের। সেই কন্ট্রোল কস্টের বেশিরভাগ জিনিস আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে, এই টপিকে আলোচনা করব না। পিএমবকে আছে, পিএমবকে আপনার চ্যাপ্টার নাম্বার 7-তে আছে কন্ট্রোল কস্ট নিয়ে এবং আর্ন ভ্যালু নিয়ে। কিন্তু আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালে আর্ন ভ্যালু নিয়ে আলোচনা আছে হচ্ছে কিপিং দ্য টিম অন ট্র্যাক। এখানে সেকেন্ড টপিকটাতে আছে সাপোর্ট টিম পারফরমেন্স। সাপোর্ট টিম পারফরমেন্স এই টপিকটাতে আসলে আর্ন ভ্যালু ম্যানেজ নিয়ে ডিটেল আলোচনা আছে। এখানে কোনো আর্ন ভ্যালু নিয়ে কথা নাই এই টপিকসে। সো আমরা যদি পিএমবকটা পড়তে চাই তাহলে আমরা এই টপিকটা আজকে পড়ার পরে যদি এই 4টা প্রসেস পড়ি পিএমবকের চ্যাপ্টার নাম্বার 7-এ, তাহলে আমার মনে হয় ইউ উইল গেট মানে ফুল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হোল টপিক কস্ট চ্যাপ্টার। ওকে, তাহলে দেখেন এখন আমরা তাহলে কি করব, প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট। তার মানে আমাদের প্ল্যানিং করা, এটা নিয়ে আসলে টপিকে কোনো আলোচনা হয় নাই, এটা আপনার সাথে থাকতে হবে। এটা আসলে যখনই আমরা এই ধরনের প্ল্যান তৈরি করি দিস ইজ মনে রাখতে হবে দিস ইজ পার্ট অফ গ্রেটার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। ঠিক আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের পার্ট হচ্ছে এটা, এটাকে সাবসিডিয়ারি প্ল্যান বলা হয়। সো এস্টিমেট কস্ট কি, আমরা যে প্রজেক্টকে ভেঙে ডাব্লিউবিএস তৈরি, ওয়ার্ক প্যাকেজ তৈরি করছিলাম, ডাব্লিউবিএস, এবং লাস্টে কি ছিল ওয়ার্ক প্যাকেজ, এবং ওয়ার্ক প্যাকেজের নিচে টাস্ক। সো দেখেন আগের প্রসেসগুলোতে কিন্তু আমরা স্কোপ চ্যাপ্টারে কি করছি, আমরা ওয়ার্ক প্যাকেজ মতো বের করছিলাম, শিডিউল চ্যাপ্টারে আমরা টাস্ক মতো বের করছি। ঠিক আছে, এবং টাস্কের ডিউরেশনও বের করে ফেলছি আমরা শিডিউল চ্যাপ্টারে। এখন আমরা যদি এই টাস্কটা করতে কি কি রিসোর্স লাগবে, হোয়াট টাইপ অফ রিসোর্স লাগবে এবং কি কোয়ান্টিটির রিসোর্স লাগবে প্রতিটা টাইপের যদি আমরা বের করতে পারি এবং সবগুলো রেট জানি, রেট অফ দ্য রিসোর্স, তাহলে দেখেন আমরা কিন্তু প্রতিটা টাস্কের ইজিলি, যেহেতু ডিউরেশন আমরা জানি, গুণ করে যোগ করে ইজিলি আমরা বের করতে পারবো যে এই টাস্কের কস্ট কত। তো এই ওয়ার্ক প্যাকেজের আটায় যদি 3-4টা টাস্ক থাকে তাহলে আমরা এগ্রিগেট করে ওয়ার্ক প্যাকেজের কস্ট পেয়ে যাব। আর এই ডাব্লিউবিএস এর আন্ডারে যদি একাধিক ওয়ার্ক প্যাকেজ থাকে তাহলে সেটা যোগ করে আমরা ডাব্লিউবিএস এর কি পাচ্ছি, কস্ট পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আর ডাব্লিউবিএস কোথায় থাকে, কন্ট্রোল অ্যাকাউন্টে থাকে, মানে কয়েকটা ডাব্লিউবিএস নিয়ে একটা কন্ট্রোল অ্যাকাউন্ট হয়। সো কন্ট্রোল অ্যাকাউন্টের আমরা কস্ট পেয়ে যাব যোগ করে। এভাবে সব কন্ট্রোল অ্যাকাউন্ট যোগ করলে আমরা প্রজেক্টের বাজেট পেয়ে যাব। সো এই যে প্রথমে বললাম যে প্রতিটা টাস্কের আমরা কস্ট বের করবো, এইটা হচ্ছে এস্টিমেট কস্ট। আর তারপরে যে সব যোগ করে আমরা টোটাল প্রজেক্টের কস্ট তৈরি বের করতেছি, এটাকে বলা হচ্ছে ডিটারমাইন বাজেটের কাজ। ঠিক আছে, সো লেটস সি নাও। এখন এই পর্যন্ত এটাই আসলে মেইন আলোচনা, আজকে টপিকের মেইন আলোচনায় আমি যে 10 মিনিট কথা বললাম। এখানে কোনো প্রশ্ন আছে কিনা কারো? কারো কি কোনো প্রশ্ন আছে? জি না ভাই। আচ্ছা, ওকে ফাইন। সো আমরা এনাবলার্স, 4টা এনাবলার্স দেখতেছি। একটা হচ্ছে এস্টিমেট বাজেটারি নিডস, এস্টিমেট করা। তারপর অ্যান্টিসিপেট ফিউচার বাজেট চ্যালেঞ্জ, এটা একটা নতুন জিনিস আলোচনা করছে, ওইভাবে আগে আলোচনা করা হয় নাই, যে বাজেটের চ্যালেঞ্জটা সবসময় কনসিডারেশন রাখতে হবে। কারণ আপনি যেটা বাজেট করবেন সেই সময় সেটা সবসময় থাকে, সেটা আসলে হয় না। এখানে একটা সুন্দর কথা আছে যে প্রজেক্ট ডাজন্ট রান ইন এ পারফেক্ট ওয়ার্ল্ড, তাই না? সো নানান ধরনের চ্যালেঞ্জ আসবে, তখন আসলে কস্টের হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সেটা আপনি কিভাবে আগে থেকে ফিউচার দেখতে পারবেন এবং সেটা কিভাবে ম্যানেজ করবেন। এখানে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে রিজার্ভ।
হ্যাঁ, রিজার্ভ নিয়ে আলোচনা করবো, যে আমরা কি কন্টিনজেন্সি রিজার্ভ এবং ম্যানেজমেন্ট রিজার্ভ নিয়ে আলোচনা করবো, যেটা আমাদেরকে হেল্প করবে যখন এই কস্ট চ্যালেঞ্জ গুলো আসবে সেটাকে হ্যান্ডেল করার জন্য। মনিটর বাজেট ভেরিয়েশনস এন্ড ওয়ার্ক উইথ দ্য গভর্নেন্স প্রসেস, যেটা বললাম গভর্নেন্স প্রসেস যদি কোনো থাকে কস্ট রেটেড ফুড সেন্সিটিভ, মানে একটা পয়সার জন্য 1 টাকার গরমিলের জন্য ব্যাংকে, জানেন আমার ফাদার ওয়াজ এ ব্যাংকার, সো আমি অনেক সময় অনেক রাত হয়ে যেত ওনার বাসাতে, মানে ব্যাংক থেকে ফিরতে, পরে উনি বাসায় এসে গল্প করতো যে আজকে 2 টাকা মিলতেছিল না, সো অ্যাকাউন্টেন্ট এবং ম্যানেজার ব্যাংক থেকে বের হতে পারতেছিল না, কারণ এই 2 টাকা মিলাইতে হবে ক্রেডিট এবং ডেবিট। সো আপনার প্রজেক্টেও টু সেন্সিটিভ এটা, হ্যাঁ, এবং সরকারি লোকজনে কিন্তু অনেক ভোগে, পেনশনে গিয়ে পেনশন পায় না, কি হচ্ছে ওখানে একটা কিছু মেলে নেই, হিসাব মেলে নেই বা কিছু মেলে নেই, সো ভেরি টাফ। হ্যাঁ, সো এটাকে আসলে আপনার গভর্নেন্স যেটা আছে ওটা অবশ্যই ফলো করতে হবে। প্ল্যান এন্ড ম্যানেজ রিসোর্স, যেহেতু আমরা কস্ট করার সময় বললাম যে হোয়াট টাইপ অফ রিসোর্স লাগবে এবং কি পরিমাণ রিসোর্স লাগবে, সো রিসোর্স কিন্তু একটা বড় ফ্যাক্টর, এবং এই রিসোর্সটা আসলে আলোচনা করা হয়েছে পিএমবকের একটা প্রসেসে, সেটার নাম হচ্ছে এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্স, যেটা রিসোর্স চ্যাপ্টারে আছে পিএমবকের। তার মানে প্রতিটা অ্যাক্টিভিটি করতে কি কি টাইপের রিসোর্স লাগবে এবং কি পরিমাণ রিসোর্স লাগবে সেটা আমরা এই প্রসেসের থ্রুতে করি, যেটা আসলে রিসোর্স চ্যাপ্টারে আছে, রিসোর্স চ্যাপ্টারের প্ল্যানিং প্রসেস আছে এটা, যেটা আমি খুব সহজে বললাম যে একটা টাস্কের রিসোর্স কি, কি টাইপের রিসোর্স লাগবে, কি পরিমাণ রিসোর্স লাগবে, সেই কাজটা করার জন্য একটা ডেডিকেটেড প্রসেস আছে পিএমবকে, সেটার নাম হচ্ছে এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্স, যেটা আছে রিসোর্স চ্যাপ্টারে। তো ফলে যখন আপনি এই টপিকটা আজকে পড়বেন, ওই টপিকটার সাথে সাথে পড়তে হবে, ঠিক আছে, এই টপিকটার সাথে সাথে পড়তে হবে। ঠিক আছে, আমরা ডেলিভারেবলস, আসলে মেইন ডেলিভারেবল এখান থেকে হবে কস্ট বেসলাইন, এবং আমরা কন্টিনজেন্সি রিজার্ভ এবং ম্যানেজমেন্ট রিজার্ভ নিয়ে কথা বলবো আমরা। আর এখানে যে এস্টিমেশন টেকনিক গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম শিডিউলের সাথে, তাই না, 3 পয়েন্ট এস্টিমেট, অ্যানালাইসিস, এস্টিমেটিং প্যারামেট্রিক, সেটার আসলে ডেফিনেশনটা এখানে আছে, যেটা আমরা গতকালই আসলে কভার করছি। সে একই জিনিস, ওটা যদি বুঝে থাকি সেম জিনিস, এটা শুধু কস্ট হিসাবে চিন্তা করতে হবে আর কি। আর এখানে আর্ন ভ্যালু নিয়ে যে সমস্ত কথাবার্তা আছে, আর্ন ভ্যালু, সেটা আসলে আমরা পড়বো হচ্ছে ওই যে কিপিং অন ইয়োর টিম অন ট্র্যাক, সেখানে আমরা পড়বো। সো কস্ট এস্টিমেট, তার মানে আমরা আসলে কি পড়তেছি, আমরা পড়তেছি আসলে সেকেন্ড টপিকটা, এখানে প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট নিয়ে কোনো কথা বলে নাই স্টুডেন্ট ম্যানুয়ালে, ঠিক আছে, সো এটা আপনাদেরকে পিএমবক থেকে পড়ে নিতে হবে। আর এটা এখন কি পড়তেছি আমরা, এস্টিমেট কস্ট পড়তেছি, এস্টিমেট কস্টের আউটপুট হচ্ছে কস্ট এস্টিমেট, খুব সহজ ভাষায় বলছে আর কি স্টুডেন্ট ম্যানুয়ালে। পিএমবকের প্রসেসের নাম হচ্ছে এস্টিমেট কস্ট, যার আউটপুট হচ্ছে কস্ট এস্টিমেটস, প্রতিটা অ্যাক্টিভিটির কস্ট এস্টিমেট করা। সো এখানে আমরা কি করার চেষ্টা করতেছি, ডেভেলপিং এন অ্যাপ্রক্সিমেশন অফ কস্ট অফ ইচ অ্যাক্টিভিটি, ঠিক আছে, দিস ইজ দ্য কোর থিম। প্রতিটা কাজের আমরা এস্টিমেট বের করব, টাকার এস্টিমেশন বের করব। তখন আমরা কি কি কনসিডার করব, এইখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে, মাল্টিপল রেসপন্স, যখন আমরা কস্ট এস্টিমেট করব তখন কি কি আইটেম থাকা উচিত, ঠিক আছে, ডাইরেক্ট লেবার থাকতে হবে, কি কি ম্যাটেরিয়ালস লাগবে ওই কাজটা করার জন্য, হ্যাঁ, ওই যে আমি বলতেছিলাম না কি কি কোয়ান্টিটি এবং কি টাইপের, ডাইরেক্ট লেবার হচ্ছে এক টাইপ, ম্যাটেরিয়াল একটা টাইপ, তাই না, ইকুইপমেন্ট লাগবে কি কি, কোনো ফ্যাসিলিটিস লাগবে কিনা, এডিশনাল কোনো সার্ভিস কারো কাছ থেকে নিতে হবে কিনা, কোনো টেকনোলজি ইউজ করবো কিনা আমরা, এবং কন্টিনজেন্সি রিজার্ভ, এই অ্যাক্টিভিটির জন্য কোনো কন্টিনজেন্সি রিজার্ভ রাখতে হবে কিনা। তো যেহেতু শব্দটা চলে আসলো, আমরা একটু ম্যানেজমেন্ট রিজার্ভ এবং কন্টিনজেন্সি রিজার্ভ নিয়ে একটু কথা বলি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমি কি এটা নিয়ে কথা বলছিলাম নাকি, কন্টিনজেন্সি এবং ম্যানেজমেন্ট রিজার্ভ নিয়ে? না ভাই। আচ্ছা, রিজার্ভ মানে তো আমরা বুঝি, তাই না, মানে কিছু বাফার রাখা, এডিশনাল রাখা, যাতে কোনো একটা খারাপ সিচুয়েশনে আমরা যাতে হ্যান্ডেল করতে পারি। কন্টিনজেন্সি শব্দটাই মানে হচ্ছে আপদকালীন সংকট অবস্থায় আমরা কিভাবে সাপোর্ট দেব, কন্টিনজেন্সি বাংলায় যদি বলি। সো রিজার্ভ মানে আমরা বাফার রাখি বা এক্সট্রা টাকা রাখি, যাতে আমরা মানে রিস্ক, স্পেশালি রিস্ককে হ্যান্ডেল করতে পারি, আননোন সিচুয়েশনকে বা নন সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারি। সেই রিজার্ভটাকে 2টা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে, মানে টাকার রিজার্ভ কিংবা সময়ের রিজার্ভ, যাই বলেন, আমরা মেইনলি টাকার রিজার্ভটা এখানে আলোচনা করতেছি, কারণ টাকারটাই মেইন। সময় যদি বাড়ে তার মানে কি, এটা কি দিয়ে হ্যান্ডেল করবো আমরা, টাকা দিয়ে, কারণ সময় বাড়ে মানে তার সাথে টাকার কিন্তু রিলেশন আছে, তার মানে রিসোর্সকে বেশি সময় দিতে হবে, তারপরে ইকুইপমেন্ট বেশি দিন ইউজ করতে হবে, সো আসলে কস্টে ইম্প্যাক্ট করতেছে। সো রিজার্ভ 2 প্রকার, একটা হচ্ছে কন্টিনজেন্সি রিজার্ভ, কন্টিনজেন্সি, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট রিজার্ভ। এই আলোচনাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা
আপনাদের দুইটা পার্থক্য বোঝাটা খুব ইম্পর্টেন্ট। সো কন্টিনজেন্সি রিজার্ভ আসলে আমরা রাখি, আমি এখানে একটু এইভাবে লিখি, রাখি হচ্ছে নোন আননোন সিচুয়েশনের জন্য। নোন আননোন সিচুয়েশন, এটা পিএমবকে আরো সুন্দর ডিটেল আছে। নোন আননোন সিচুয়েশন। আর ম্যানেজমেন্ট রিজার্ভ যেটা, সেটা আমরা রাখি আসলে হচ্ছে, আমি যদি এখানে বলি, সেটা রাখি হচ্ছে আননোন আননোন সিচুয়েশন জন্য। আননোন আননোন সিচুয়েশন, আননোন আননোন, এটা ছিল নোন আননোন, এটা হচ্ছে আননোন আননোন সিচুয়েশন। আচ্ছা, নোন আননোন সিচুয়েশন কিরকম? যেমন আমি এক্সাম্পল দেই ক্লাসে, সেটা হচ্ছে যে আমরা ধরেন যে শীতকালে বৃষ্টি কম হয় বাংলাদেশে, এই জন্য আমরা যে রাস্তার মানে খনন কার্য মানে মানে রাস্তা যে কাটাকাটি করা হয়, ঠিক করা হয়, তা আমরা প্ল্যান করলাম যে আমরা বর্ষাকালে করবো না বা গরমের দিনে করবো না, কারণ ওই সময় বর্ষায় অনেক বেশি বৃষ্টির অনেক বেশি চান্স থাকে। তো আমরা কি করলাম, যে আমরা বললাম যে শীতকালের দিকে করবো, যখন বা যে সিজনে বৃষ্টি কম হয় বাংলাদেশে, ওই সময় আমরা এই মানে খনন কার্যগুলো করবো, রাস্তার কাটাকাটি এবং রাস্তার ইয়া করা, যাতে এটা সহজে নষ্ট না হয়। এখন এই সময় কিন্তু বৃষ্টির চান্স আছে, তাই না? মানে ওই সময় হয়তো বৃষ্টির চান্সটা কম, তাইলে যত পার্সেন্টেজ সেটার জন্য আমরা একটা রিজার্ভ রাখতে পারি। ঠিক আছে, নোন আননোন সিচুয়েশন, যে শীতকালে কত পার্সেন্ট বৃষ্টির চান্স আছে, সে আমাদের 2% বৃষ্টির চান্স আছে, তাহলে ওই অনুযায়ী ধরে আমরা 2% কন্টিনজেন্সি রিজার্ভ রাখলাম ধরো। সেটা হচ্ছে নোন আননোন সিচুয়েশন। আর এমন একটা ঘটনা ঘটলো যে শীতকালে কি হলো, শীতকালে হঠাৎ করে এই যে আমাদের এখন মানে মানে বরফ পড়া শুরু করলো ঢাকা শহরে, তুষারপাত শুরু হয়ে গেল, যেটা আমরা কখনোই আসলে প্ল্যান করি নাই বা আমাদের কোনো ডেটাতেও নাই। তার মানে সেটা হচ্ছে আননোন আননোন সিচুয়েশন। বা ধরেন কোভিড বেড়ে গেল, তখন আমরা কোনো কাজ করতে পারছি না, এটা কিন্তু আননোন আননোন সিচুয়েশন, আমরা জানতাম না যে কোভিডটা এইভাবে বেড়ে যাবে। সো সেইটাকে হ্যান্ডেল করার জন্য আমরা রাখি হচ্ছে ম্যানেজমেন্ট রিজার্ভ। আচ্ছা, কন্টিনজেন্সি রিজার্ভ হচ্ছে পার্ট অফ কস্ট বেস লাইন, পার্ট অফ কস্ট বেস লাইন। এই জন্য দেখেন আমরা প্রতিটা টাস্কের সাথে কন্টিনজেন্সি রিজার্ভ আলোচনা করতেছি, ম্যানেজমেন্ট রিজার্ভ কিন্তু বলি নাই। ঠিক আছে, কন্টিনজেন্সি রিজার্ভ রাখি কার সাথে? টাস্কের সাথে বা ওয়ার্ক প্যাকেজের সাথে, মানে ওই টাস্কটা বা ওয়ার্ক প্যাকেজটার সাথে কোনো রিস্ক আছে কিনা এবং সেটাকে হ্যান্ডেল করার জন্য আমরা একটা বাফার রাখি, সেটা হচ্ছে কস্ট বেস লাইনের সাথে থাকে। সো দিস ইজ পার্ট অফ কস্ট বেস লাইন। এবং এই টাকাটা খরচ করার ডিসক্রিপশন বা অনুমতি আছে হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের। এই কস্ট বেস লাইন অলরেডি প্রজেক্ট ম্যানেজারকে অথরাইজ দেওয়া হয়েছে যে তুমি এইরকম যে সিচুয়েশন হয়, ইউ ক্যান ইউজ দিস মানি। সো প্রজেক্ট ম্যানেজারের ডিসক্রিপশন আছে। ম্যানেজমেন্ট রিজার্ভ ইজ নট পার্ট অফ কস্ট বেস লাইন, ঠিক আছে, is not part of cost baseline. This is part of actually cost baseline plus management reserve, এটা সহ পিএমবকে বলা হয় প্রজেক্ট বাজেট। দুইটা কিন্তু আলাদা টার্ম পিএমবকে, ঠিক আছে। আমরা এমনি ইন্ডাস্ট্রিতে বা সবসময় ইউজ করি বাজেট, প্রজেক্ট বাজেট, প্রজেক্ট বাজেট, কিন্তু এখন একটু মনে রাখেন আজকে থেকে যে আসলে পিএমবকে দুইটাকে আলাদাভাবে দেখা হচ্ছে। কস্ট বেসলাইন যেটা আসলে মেইন বেসলাইন, তার সাথে যদি ম্যানেজমেন্ট রিজার্ভ যোগ করি, সেটা ম্যানেজমেন্টের পারমিশন ছাড়া প্রজেক্ট ম্যানেজার খরচ করতে পারবে না, ঠিক আছে, পিএম এর ডিসকাশনে নাই। এরকম যদি আননোন সিচুয়েশন হয়, তাহলে উইল রিকোয়েস্ট আওয়ার ম্যানেজমেন্ট, তখন যদি ম্যানেজমেন্ট সেই টাকাটা অ্যাপ্রুভ করে, তাহলে প্রজেক্ট ম্যানেজার ইউজ করতে পারবে। এটাকে আমরা বলতেছি ম্যানেজমেন্ট রিজার্ভ, যেটা প্রজেক্ট বাজেটের পার্ট, কিন্তু দ্যাট ইজ নট পার্ট অফ কস্ট বেসলাইন। কস্ট বেসলাইন প্লাস ম্যানেজমেন্ট রিজার্ভ ইকুয়াল টু হচ্ছে প্রজেক্ট বাজেট, ঠিক আছে। এই হচ্ছে দুইটার মধ্যে রিলেশন, পার্থক্য আর কি। আচ্ছা, এবার আসি, তাহলে এখানে আমরা দেখলাম কন্টিনজেন্সি রিজার্ভ এবং ইনডাইরেক্ট কস্ট। ইনডাইরেক্ট কস্টও থাকতে পারে, তাই না? এই সবগুলোকে যোগ করতে হবে। ইনডাইরেক্ট কস্ট কিরকম? যেমন যে আপনার ধরেন কোনো একটা ইকুইপমেন্ট আপনি ইউজ করতেছেন, এই যে ইকুইপমেন্টটা, এটা এখানে কনজিউম হয়ে যাবে না, এটা শেয়ার হবে। যেমন ইট ভাঙার একটা মেশিন, তাহলে একটা প্রজেক্টে আমি ইট ভাঙার মেশিন একটা বিল্ডিং বানানোর জন্য ইউজ করতেছি, আবার অন্য একটা প্রজেক্ট চলতেছে আমার, সেখানে কিন্তু সেম মেশিন আমি শেয়ার করতেছি। সো ইনডাইরেক্ট কস্ট, এটা আমার ডাইরেক্টলি কনজিউম হচ্ছে না। কিন্তু ইটের কথা যদি বলি, ব্রিক, যে আমার এত লাখ ব্রিক লাগবে এই বাড়িটা বানানোর জন্য, এটা কিন্তু পুরো কনজিউম হয়ে যাবে, সেটা হচ্ছে ডাইরেক্ট কস্টের মধ্যে পড়বে। হ্যাঁ, এটার ব্রিক আলাদা, এখানে হয়তো অ্যানাদার 1 লাখ ব্রিক লাগবে, সেটা আপনি এখানেই কনজিউম হয়ে যাবে। দ্যাট ইজ নট শেয়ার্ড বিটুইন দ্য প্রজেক্টস। বা সহজ এক্সাম্পল হচ্ছে আমরা রেন্ট দেই না অফিসের, একই অফিসে বসে অনেক প্রজেক্ট রান করতেছি আমরা,
বিভিন্ন টিম বিভিন্ন প্রজেক্ট রান করতেছে, কিন্তু অফিসের রেন্টটা এটা আসলে ইনডাইরেক্ট কস্ট হচ্ছে। অলরাইট, সো আমরা কি করলাম, মানে প্রতিটা অ্যাক্টিভিটি এস্টিমেট বের করে ফেললাম। এই এস্টিমেশনের জন্য যে টেকনিকগুলো আমরা আলোচনা করছিলাম, যে অ্যানালগাস এস্টিমেটিং মনে আছে, এবং আমি ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করছিলাম যে এটা মনে আছে যে অ্যানালগাস কি সবচেয়ে ফাস্ট করা যায়, কিন্তু নট অ্যাকুরেসি কি নট অ্যাকুরেট, অ্যাকুরেসি ইজ নট গুড। হ্যাঁ, প্রায়োরিটি এস্টিমেটিং সময় লাগে, মেবি ইনঅ্যাকুরেট, আর অ্যাকুরেসি সবচেয়ে ভালো কোনটার, এই যে আমাদের বলছিলাম বটম আপ এস্টিমেশন ইজ ভেরি অ্যাকুরেট। ঠিক আছে, সো এই যে এই জিনিসগুলো একটু বুঝতে হবে। এই পার্থক্যগুলো আগে পিএমওকে ওইভাবে টেবিল আকারে মেনশন করে নাই, কিন্তু পিএমওকে সুন্দরভাবে বলা আছে আর কি, তিনটা যদি পড়েন দেখবেন যে পার্থক্য বলা আছে। আচ্ছা, আমরা এটা বুঝতে পারছি তো না এই টেকনিকটা কি বলে? আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে টেকনিকগুলোর কথা বলা আছে সেটাকে বোঝা, যে অ্যানালগাস এস্টিমেটিং এর ডেফিনিশনটা বোঝা, এটা দিয়ে কি বোঝায়। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই টুলগুলা কোন জায়গায় কোন টুলটা ইউজ করা অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, সিচুয়েশন পরীক্ষায় কিন্তু দেখেন 90% বা 95% প্রশ্ন আসে সিনারিও বেস। তো আপনাকে কিন্তু পিএমওকে জানাটার উপরে যতটা প্রশ্ন আসে, যে ডেফিনেশন জানা মানে ডেফিনেশন, তার চেয়ে বেশি প্রশ্ন আসে যে অ্যাজ এ এক্সপার্ট প্রজেক্ট ম্যানেজার কোন সিচুয়েশনে আপনি আসলে কোন টিলটা টেকনিকটা ইউজ করবেন, এটা কিন্তু পিএমআই জানতে চায়। তো সেই জিনিসটা বোঝা আসলে বেশি ইম্পর্টেন্ট। সো এই জন্য অ্যানালগাস আমরা বুঝতে পারছি যে অ্যানালগি করে হিস্টোরিক্যাল ডাটা থেকে বা বেঞ্চমার্কিং থেকে যদি আমরা এস্টিমেট করি, দ্যাট ইজ ভেরি ফাস্ট, কিন্তু আসলে যেহেতু টপ ডাউন অ্যাপ্রোচে যাচ্ছে, এটা অনেক সময় টপ ডাউন এস্টিমেশনও বলা হয়। হ্যাঁ, ফলে অ্যাকুরেট হয় না। বটম আপ এস্টিমেট, যেটাকে আসলে আমরা আরো ব্রেকডাউন করে একদম ছোট কম্পোনেন্টগুলোকে এস্টিমেট করে তারপরে এগ্রিগেট করে আমরা বের করছি কস্টিং। আর প্যারামেট্রিক এস্টিমেটিং, যেটা আসলে আমরা প্যারামিটার ইউজ করে, অ্যারিথমেটিক ইউজ করে, ঠিক আছে, অ্যারিথমেটিক ইউজ করে আমরা বলতেছি যে এত স্কয়ার ফিট যদি এত টাকা লাগে, তাহলে টোটাল 200 বা 500 স্কয়ার ফিট টাইলস লাগাতে কত টাকা লাগবে। সো এটা হচ্ছে প্যারামেট্রিক এস্টিমেটিং। আর এর সাথে আমরা একটা শিখছিলাম মনে আছে, 3 পয়েন্ট এস্টিমেট, অপটিমিস্টিক, মোস্ট লাইকলি এবং পেসিমিস্টিক, এবং তারপর আমরা 6 দিয়ে ভাগ দিছিলাম ওয়েটেড এভারেজ। তো সেইটাও কিন্তু এখানে ইউজ হতে পারে। ঠিক আছে, পিএমওকে সেই এস্টিমেশনের কথাটা বলা আছে। আচ্ছা, এবার দেখেন এটা এটা যেহেতু খুব আলাদাভাবে দিছে, এটা পিএমওকে মেনশন ছিল কিন্তু এত আলাদাভাবে বলে নাই। সেটা হচ্ছে আমরা এস্টিমেশন টাইপ তিন ধরনের এস্টিমেশন টাইপ আমরা ইউজ করতে পারি, এবং আসলে পিএমওকে দুইটা মেনশন ছিল, রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড এবং ডেফিনিটিভ এস্টিমেট, কিন্তু ফেজ এস্টিমেটের কথা মেনশন ছিল না। সো এইবার এটা অ্যাড করছে আর কি। হ্যাঁ, সো আপনার এস্টিমেট টাইপ আসলে 3 ধরনের হতে পারে। খুব সিরিয়াস বিষয় না, কিন্তু যেহেতু এখানে দিচ্ছে একটা প্লাস স্লাইড দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে পরীক্ষায় আসবে আর কি প্রশ্ন, সংজ্ঞাগুলো একটু বোঝা দরকার। এটাকে আমরা বাংলাদেশে বা অনেক জায়গায় বলতে শুনি, এটাকে আমরা বলি হচ্ছে বল পার্ক ফিগার। শুনছেন না বল পার্ক ফিগার? কেউ ইউজ করছেন বা শুনছেন? কোথায় ইউজ হয় এটা? মানে একটা মোটামুটি আইডিয়া, যেটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা সবাই ফুটবল খেলছি না, ফুটবল হাতের মধ্যে ঘুরাইতে পারেন বা দেখছেন, ফুটবলটা আপনি যেখানে রাখেন না কেন একটু বাতাস হলে কি মুভ করবে না? সেন্টারে যখন আমরা প্লেস করি খেলা শুরুর আগে সেন্টারে প্লেস করেন না বলটা করে, দেখছেন বলটা পা দিয়ে আটকে রাখে রেফারি, তাই না? পা উপর দিয়ে রাখে না, আর দুই ক্যাপ্টেন বা যারা শুরু করবে বল টাচ করবে তারা দুজন কিন্তু দুই পাশে থাকে। তো বাঁশি দেওয়ার পরে বলটা পাটা সরাই ফেলে রেফারি এবং খেলা শুরু হয়ে যায়। কারণ কি, বলটাকে আসলে পার করা যায় না, এটা সার্কেল গোল এবং একটু বাতাস বা একটু এতে মুভ করে, রাইট? সো বল পার্ক ফিগার মানে হচ্ছে যেটা আসলে অ্যাকুরেসি খুব একটা ভালো না। কিরকম অ্যাকুরেসি? -25 থেকে +75% ভেরি করতে পারে। তার মানে এটা একটা ভালো অ্যাকুরেসি না। এটা কখন ইউজ হয়? জেনারেল প্রজেক্টের শুরুতে। এটা আমরা যারা ভেন্ডর হিসেবে কাজ করি তারা এটা ফেস করি। অন দ্য টেবল, আপনার প্রথম দিন মিটিং আপনার কাস্টমারের সাথে, হয়তো প্রথম একটা জাস্ট মিটিং হচ্ছে, সেই মিটিং এ কাস্টমার কিছু বললো যে আমরা এই জিনিস চাচ্ছি, হয়তো 10-15 মিনিট ব্যাখ্যা করছে। হ্যাঁ, বলার পরে আপনাকে বলবে যে ভাই এখন বলেন কত টাকা লাগবে। এটা কেউ ফেস করছেন? ভাই বলেন কত টাকা লাগবে?
এখন আপনি দেখেন, আপনি যদি এখন এইটাকে বলা হচ্ছে রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড। এখন আপনি যদি খুব বেশি বলে ফেলেন তাহলে ভাববে যে আসলে এই কাজটা তো করা যাবে না, এত বড় বাজেট তো আমার কম। আবার যদি খুব কম বলেন তাহলে বুঝবে যে এরা তো ভালো ভেন্ডর না, এরা বুঝেই না, কাজটা বুঝেই নেই। হ্যাঁ, সো খুবই একটা মানে টাফ জব এই কাজটা। অন দ্য টেবিল, এটা অন দ্য টেবিল প্রশ্ন করা হয়েছে। আপনি এটা বলতে পারবেন যে স্যার আমি 2 দিন পরে এসে বলতেছি, অন দ্য টেবিল দে আর আস্কিং দ্য কোশ্চেন। সেটা হচ্ছে রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড, যেটা আমরা প্রতিদিন শুরুর দিকে করি, হাই লেভেল। যেটা এই সংখ্যাটা একটু মনে রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে, কারণ অনেক সময় আপনি দেখবেন যে মাল্টিপল রেসপন্সে বা ইয়াতে থাকবে যে রাফ অর্ডার অফ ম্যাগনিটিউডের ইয়াটা কি, রেঞ্জটা কি। ঠিক আছে, আর একুরেসি আর যে আরেকটা হচ্ছে ডেফিনিটিভ এস্টিমেট, যেটা আসলে প্রজেক্টের একদম ডেফিনিট এস্টিমেট, যেটা আসলে ভেরি করতে পারে -5 থেকে +10। জেনারেলি এই এস্টিমেটটা শুরুর দিকে সব প্রজেক্টে পাওয়া যাবে না। হ্যাঁ, অনেক প্রজেক্টে আপনি শেষের দিকে প্রোগ্রেসিভলি এলাবোরেট হয়ে পাবেন। হ্যাঁ, যত শেষের দিকে যাবেন তত আসলে ডেফিনিটিভ এস্টিমেটে যেতে পারবেন আপনি। সো এটা হচ্ছে ডেফিনিটিভ এস্টিমেশন। আর ফেজ এস্টিমেট কি? ফেজ এস্টিমেট মানে নাম শুনেই বুঝতে পারছি আমরা, মানে ফেজ ওয়াইজ আমরা এস্টিমেট করব। এবং এখানে প্রোগ্রেসিভলি এলাবোরেট বলছিলাম আমরা, মানে যতটুকু আমাদের কাছে এলাবোরেট হবে ওটা আমরা, যেটা আমাদের ইনফর্মড ডেটা আছে সেটা আমরা ইনফর্মড ডিসিশন নেব। তাহলে আমরা যদি একটা প্রজেক্টে অনেকগুলো ফেজ হয়, তাহলে যে ফেজটা আমাদের এখন নিয়ার বাই সেটা কি করব, আমরা একদম ডেফিনিটিভ লেভেলে এস্টিমেট করব। আর যেটা আরো ফিউচারে আছে সেটা আমরা কি করব, লং টাইম এস্টিমেশন করব। সো এই দুইটার কম্বিনেশনে আমরা বলতেছি ফেজড এস্টিমেশন। যেটা আমাদের নিয়ার টার্ম সেটা আমরা একদম ডেফিনিটিভ এস্টিমেশনে যাব, আর যেটা সামনে এখনো জানি না, যেটা নির্ভর করবে এই ফেজের কাজের উপরে, সেটা আমরা সামনে এস্টিমেট করব। তার আগ পর্যন্ত আমরা জাস্ট রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড করব। এটা কিন্তু সব প্রজেক্টে অ্যাপ্লিকেবল না, কিন্তু যে জায়গায় অ্যাপ্লিকেবল সেখানে আমরা এইভাবে ইউজ করতে পারি। এটাকে বলা হয় ফেজ এস্টিমেট। সো একটু মনে রাখেন, এটা এই স্লাইড থেকে আমার মনে হয় পরীক্ষায় 1টা বা 2টা প্রশ্ন আসবে। সো এটা কিন্তু এস্টিমেশন, অনেকে ভুল করে আরেকটা জিনিস, সেটাকে অনেকে ভাবে যে এটা এস্টিমেশন টেকনিক। এস্টিমেশন টেকনিক কিন্তু আগে আলোচনা করলাম আমরা, অ্যানালগাস, প্যারামেট্রিক, ঠিক আছে, তারপর 3 পয়েন্ট এস্টিমেট, এগুলা। এটা কিন্তু এস্টিমেশন টাইপ। হ্যাঁ, কয় ধরনের এস্টিমেট হয়, টেকনিক না, কিন্তু এস্টিমেশন টেকনিক না। আচ্ছা, গভর্নেন্স খুব ইম্পর্টেন্ট। বলছি যেহেতু কস্ট যখন আমরা নিয়ে কাজ করব, আপনার অর্গানাইজেশনের গভর্নেন্স যদি থাকে, দ্যাট ইউ মাস্ট ফলো, ইউ মাস্ট অ্যাভয়েড বাই। এখানে কোনো নয় ছয় করা যাবে না, আমরা বলি না নয় ছয় করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি যখন কস্ট এস্টিমেট করবেন, এটা আসলে যে এটা একটা টুল, আসলে লেসন লার্ন থেকে আপনি ইউজ করবেন। আগের প্রজেক্টে লেসন লার্ন আপনাকে হেল্প করবে, প্রিভিয়াস প্রজেক্টের কাজ যারা করছেন, তো এই ধরনের কাজে কি পরিমাণ টাকা লাগে, কিরকম বাজেট হয়। হ্যাঁ, আমরা নেই না, ধরেন আপনি একটা ফ্রিজ কিনবেন, একটা টিভি কিনবেন, কি করেন আপনি, গাড়ি কিনবেন, ফ্রেন্ডের কাছে শুনি যে ফ্রেন্ডরা কিনছে, যে দোস্ত এটা কিনলে কত টাকা দাম হচ্ছে, বা কোন ব্র্যান্ডেরটা ভালো, কত দাম, কত প্রাইস, কোথা থেকে কিনলে। সো দিস আর অ্যাকচুয়ালি লেসন লার্ন। আমরা কিন্তু আমাদের এক্সপার্ট জাজমেন্ট বা ফ্রেন্ডদের কাছ থেকে শুনতেছি, শুনে কিন্তু আমরা এস্টিমেট করছি। সো লেসন লার্ন লেসন হচ্ছে, এখানে দেখেন 2টা কথা বলা হয়েছে, খুব সুন্দর, এটা একটু খেয়াল রাখেন। এখানে বলা আছে, আমি একটু ছবি আকারে প্রেজেন্ট করছি, আর্লি প্রজেক্ট ওয়ার্ক লেসন লেটার প্রজেক্ট ওয়ার্ককে আপনাকে হেল্প করবে। আপনার প্রজেক্ট চলাকালীন আগের যা কাজটা আপনি করে ফেলছেন গতকাল, তার নলেজটা নেক্সট কাজে আপনাকে হেল্প করবে। আর প্রিভিয়াস প্রজেক্ট এক্সপিরিয়েন্স লেসন আপনার কারেন্ট প্রজেক্ট শুরুর আগে আপনি ইউজ করবেন সেটা, এবং আপনার কারেন্ট প্রজেক্টে থ্রু আউট দ্য প্রজেক্ট হেল্প করবে। এবং স্পেশালি যখন প্রজেক্টটা শুরু করবেন, তখন আসলে আগের প্রিভিয়াস প্রজেক্টের লেসন লার্ন রেপোজিটরি থেকে নিয়ে আপনাকে দেখতে হবে যে আপনি কি কি জিনিস এখানে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। আমরা যখন কস্ট এস্টিমেট করব, তখন আসলে এটা আমাদেরকে অনেক হেল্প করবে। তবে যদি একদম নতুন প্রজেক্ট করেন, তখন হয়তো আর কোথাও হেল্প নাও পেতে পারেন, একদম নিউ করতেছেন, ওয়ার্ল্ডে কেউ করে নাই, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। তাহলে গাইডলাইন টু এস্টিমেট কস্ট, এই গাইডলাইনে আসলে ওই যে বসে দেখেন কি কি বলছে, গাইডলাইনটা পড়া গতকাল আপনারা যারা ছিলেন সেশনে, হ্যাঁ, ফাইজুল ভাই বলতেছিল এই গাইডলাইন গুলো পড়া খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে কি করতে হবে দেখেন, গ্যাদার কস্ট ফিগার্স দ্যাট গো ইনটু দ্য কস্ট এস্টিমেট ফর ইন্ডিভিজুয়াল ওয়ার্ক প্যাকেজ, ঠিক আছে। ওয়ার্ক প্যাকেজে প্রতিটা টাস্কের আপনি কস্ট বের করবেন। চেক উইথ দ্য রিসোর্স সাপ্লায়ার টু মেক শিওর নো ইনকারেক্ট অ্যাজাম্পশনস হ্যাভ বিন মেড। Gather any relevant input information that may help you prepare the estimate.
ডিটারমাইন হুইচ এস্টিমেটিং টেকনিক টু ইউজ। এই যে আমরা বললাম না ওই যে প্যারামেট্রিক ইউজ করবো না অ্যানালগ অ্যাসিস্টিভ করবো না বটম আপ, এবং কোন জায়গায় কোনটা ইউজ করা দরকার সেটা ইউজ করবো। লুক ফর অল্টারনেটিভ কস্টিং অপশনস। হ্যাঁ, অলওয়েজ অল্টারনেটিভ অ্যানালাইসিস করতে হবে। এই টুলগুলোর কথা পিএমবক আছে, অল্টারনেটিভ অ্যানালাইসিস। তার মানে অলওয়েজ একটা ফোকাস হয়ে গেলে হবে না, তাহলে দেখা যাবে যদি ওই রিসোর্সটা না পান তাহলে তো ওই কাজটা স্ট্যাক হয়ে যাবে। সো আপনাকে ট্রাই করতে হবে যে অল্টারনেটিভ অপশনস গুলো রাখা। ডিটারমাইন দ্য ইউনিটস অফ মেজার দ্যাট উইল বি ইউজ, ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে বাজেটিং করতেছেন, কস্টিং করতেছেন, এটা কি ডলারে করতেছেন নাকি টাকায় করতেছেন, এবং আপনি যে টাকায় করতেছেন দশমিকের কত পর্যন্ত আপনি হিসাব করবেন, 4 ডিজিট নাকি 2 ডিজিট পর্যন্ত। সো অল দিস শুড বি কনসিডার। এবং এটা থাকে আসলে প্ল্যান কস্ট, আমরা যে প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট বললাম না, কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান, সেখানে আসলে এটা বলা থাকে। তারপরে কনসিডার পসিবল রিস্ক দ্যাট মে ইম্প্যাক্ট কস্ট। এনশিওর দ্যাট অল কস্ট এস্টিমেটস আর অ্যাসাইন্ড টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্ট। অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্ট মানে হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে? বা এটা কিন্তু সরকারি লোকজন সবচেয়ে বেশি বুঝবে যে মানে কোন খরচটা কোন অ্যাকাউন্টের এগেইনস্টে হবে, সেটা কিন্তু ট্যাগ করা ইজ এ ডিফিকাল্ট জব। হ্যাঁ, তো সেটা করতে হয়, কারণ ওই জায়গা থেকে আপনার টাকাগুলো আসবে ওই হেডে। আর আপনার কর্পোরেটে কি হবে, কর্পোরেটে আসলে আপনার জিএল অ্যাকাউন্ট থাকে, সবগুলো কিন্তু আলাদা থাকে। কোন খরচটা কোন অ্যাকাউন্ট থেকে হবে সেগুলো কিন্তু আপনাকে অ্যাকাউন্টস থেকে জানতে হবে, ফাইন্যান্স থেকে জানতে হবে। এবং আপনার যদি ইআরপি সিস্টেম থাকে তার সাথে কিন্তু আপনাকে হিসাবটা মিলাইতে হবে, ট্যাগ করতে হবে। আর আমরা এটা পিএমবকে আসলে এটাকে বলতেছি কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে? কন্ট্রোল অ্যাকাউন্ট। Make sure estimates include cost of for resources, level of estimate and list of assumptions. এবং এখানে আপনার কন্টিনজেন্সি রিজার্ভ এগুলো যাতে ইনক্লুড হয়। এখানে একটা আপনার সিনারিও দেওয়া আছে, দেখবেন স্টুডেন্ট ম্যানুয়ালে একটা সিনারিও দেওয়া আছে, এবং সেই সিনারিওর উপর বেস করে কস্ট এস্টিমেট করতে বলছে, ঠিক আছে? সেই সিনারিওটা হচ্ছে বোধহয় একটা মিটিং অ্যারেঞ্জ করা, একটা মিটিং অ্যারেঞ্জ করতে হবে। সেই মিটিং অ্যারেঞ্জ করার জন্য কি কি আইটেম আছে, আপনার ওয়ার্ক প্যাকেজটা হচ্ছে মিটিং অ্যারেঞ্জ করা, আর তার আন্ডারে যে যে টাস্ক আছে সেই টাস্কগুলোকে ওখানে দেওয়া আছে টেবিলে। সেই টাস্কগুলোর কস্ট আইডেন্টিফাই করে এগ্রিগেট করে আপনাকে বের করতে হবে যে ওই ওয়ার্ক প্যাকেজটার কস্ট কত, ঠিক আছে? এটা অ্যাক্টিভিটি স্টুডেন্ট ম্যানুয়ালে আছে, আপনারা একটু কাইন্ডলি ওটা করবেন আর কি। হ্যাঁ, পড়ে মিলিয়ে দেখবেন, যেহেতু অ্যান্সারও দেওয়া আছে একটু মিলিয়ে দেখবেন। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যেটা আলাপ কাজ করলাম সেটা হচ্ছে এস্টিমেট কস্ট। এবার আমরা যাচ্ছি ডিটারমাইন বাজেট। এটাকে এখানে খুব সহজভাবে বলছে বাজেট এস্টিমেট করা, কিন্তু পিএমবক এটার নাম আছে ডিটারমাইন বাজেট, প্রসেসটার নাম। তার মানে কি আমরা এখন সব অ্যাক্টিভিটির ওয়ার্ক প্যাকেজের কি করে ফেলছি, কস্ট এস্টিমেট করছি। এখন সবগুলোকে আমরা এগ্রিগেট করে কি তৈরি করব, কস্ট বেসলাইন তৈরি করব, কস্ট বেসলাইন তৈরি করব, ঠিক আছে? এই যে এগ্রিগেট করে আমরা সব অ্যাক্টিভিটি এবং ওয়ার্ক প্যাকেজের কস্টগুলোকে এগ্রিগেট করে আমরা কস্ট বেসলাইন তৈরি করব। This budget contains all the funding needed to complete the project as defined in the scope baseline and project schedule, ঠিক আছে? স্কোপ বেসলাইন এবং প্রজেক্ট শিডিউলে আমরা কিন্তু দেখেন এই কস্ট বের করার সময় কিন্তু আমরা শিডিউল নিব না, আমরা কিন্তু দুইটা কনসিডার করছি। ওয়ার্ক প্যাকেজ যেহেতু নিচ্ছি তার মানে উই আর কনসিডারিং স্কোপ বেসলাইন এবং প্রতিটা টাস্কের ডিউরেশন নিচ্ছি। এটা কোথা থেকে পাইলাম, ওই যে শিডিউল বেসলাইন বা প্রজেক্ট শিডিউল থেকে। সো এই দুইটাই কম্বাইন করে কিন্তু আমরা আসলে তৈরি করতেছি। ওই কথাটা আবার বলে দিচ্ছি আর কি। The project cost performance is then measured against the cost baseline, ঠিক আছে? কস্ট বেসলাইন যখন তৈরি হয়ে যাবে, এরপরে আমরা যখন এক্সিকিউশন করব, মনিটরিং কন্ট্রোল করব, এটার সাথেই আসলে আমরা কম্পেয়ার করব প্রজেক্টের কস্ট পারফরম্যান্স। সো দেখেন, আমরা যখন প্রজেক্টের কস্ট বেসলাইন তৈরি করি, তার মানে সব যোগ করার পরে যে বাজেটটা তৈরি করি, করার পরে আমরা আসলে এটাকে যদি এইভাবে ড্র করি, দেখেন এই ফিগারটা, প্রতিটা ফিগার কিন্তু খুব ইম্পর্টেন্ট। পিএমবকে যে ফিগারগুলো আছে, অ্যাজাইল প্র্যাকটিস গাইডে যে ফিগার আছে, এবং স্টুডেন্ট ম্যানুয়ালে যে ফিগারগুলো অ্যাড করা হয়েছে, এই ফিগারটা আসলে পিএমবক থেকে নেওয়া হয়েছে। সো এখানে দেখেন এই ফিগারটা একটু বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা প্রজেক্টের টাইম, এটা হচ্ছে এক্সেপ্টেড টাইম, প্রজেক্টের টাইম শুরু থেকে শেষ পর্যন্ত, এবং এটা হচ্ছে কিউমুলেটিভ কস্ট। যদি প্রজেক্টের কস্টকে এই যে ওয়ার্ক প্যাকেজ, টাস্ক, ওয়ার্ক প্যাকেজ এবং সবগুলোকে যোগ করে আমরা যে বাজেটটা পেলাম, এটাকে যদি টাইমের সাথে আপনি কিউমুলেটিভ কস্টটা বসান, তাহলে অলওয়েজ সব প্রজেক্টে দেখা যায় এটা এই যে লাইনটা দেখতেছি আমরা, এস এর মতো শেপ নেয়। এই জন্য এটাকে বলা হয় এস কার্ভ, কস্ট বেসলাইন। হ্যাঁ, কস্ট বেসলাইন। কস্ট বেসলাইনটাকে যদি আপনি
টাইমের সাথে কিউমুলেটিভ ভাবে প্রেজেন্ট করেন গ্রাফে, ইট অলওয়েজ লুকস লাইক এ এস। কারণ কি, মানে শুরুর দিকে কস্ট কম থাকে, মাঝখানে কস্ট বাড়তে থাকে এবং আবার গিয়ে কমতে থাকে। হ্যাঁ, সো এই যে আমরা কস্ট বেসলাইন দেখতেছি বাম দিকে, এটা টাইম ফেজ বাজেট। ঠিক আছে, কোন সময় কত টাকা লাগবে, টাইম ফেজ। এই যে আমরা দেখতে পাচ্ছি স্টায়ারকেস, সিঁড়ির মধ্যে দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে আপনার টাইম ফেজ ফান্ডিং রিকোয়ারমেন্টস। তার মানে কোন সময় কত টাকা লাগবে, এই সময় আপনার এত টাকা লাগবে, এই সময় আপনার এত টাকা লাগবে, আবার এই সময় আপনি এত টাকা লাগবে। ম্যানেজমেন্ট কিন্তু আপনাকে আপনার প্রজেক্টের বাজেট হচ্ছে $2 মিলিয়ন, এটা কি আপনি একবারে দিয়ে দিবে? কোন প্রজেক্টে এরকম হয় না। কি হয়, এই যে ফেজ ওয়াইজ দেওয়া ডিসবার্স করা হয়, ফেজ ওয়াইজ, যে এই ফেজে এত, এইটাই হচ্ছে আপনার টাইম ফেজ ফান্ডিং রিকোয়ারমেন্টস। সো এটা কিন্তু এস কার্ভের একটা পার্ট, যে কোন সময় কত টাকা লাগবে আপনার। কেউ আপনাকে শুরুতেই সব টাকা দিয়ে দিবে না। এবং অনেক সময় যেমন ডোনার ফান্ডের অনেক প্রজেক্টে পারফরমেন্সকে প্লেস করতে হয়, যে আমি এই পর্যন্ত এত টাকা খরচ করছি এবং এই পারফরমেন্স অ্যাচিভ করছি, তখন আসলে বাকি টাকাটা রিলিজ হয়, এরকম কিন্তু হয়। সো এইটাকে আমরা বলতেছি, এই তাহলে গ্রাফটাকে বুঝতে পারছি, এটা হচ্ছে কস্ট বেস লাইন। আর এখানে যে আমরা স্টায়ারকেসটা দেখতেছি, এটা হচ্ছে টাইম ফেজ, কখন আমাদের ফান্ডিংটা লাগবে। আর এই যে নিচের যে লাইনটা ডট 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 দেখতেছি, সেটা কি আসলে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। হ্যাঁ, প্রজেক্ট যখন শুরু হয়েছে তখন আমাদের আসলে ঘটনাটা এরকম ঘটছে, এই পর্যন্ত আমরা ঠিক ছিলাম, তারপর এই পয়েন্টের পরে গিয়ে কিন্তু আমরা ওভার এক্সপেন্ডিচারে চলে গেছি। এবং দেখেন বিএসসি মানে কি, বিএসসি মানে হচ্ছে বাজেট এট কমপ্লিশন, মানে আমাদের বাজেটটা, কস্ট বেস লাইনটা। বিএসসি মানে বাজেট এট কমপ্লিশন। আমরা প্ল্যান করছিলাম যে এখানে আমাদের বাজেট শেষ বা আর লাগবে না টাকা, কিন্তু আমাদের কি হলো, এখান থেকে কিন্তু এটা ওভারশুট করছে, করে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি দেখেন, খেয়াল করেন, ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে কিছু টাকা আসছে। হ্যাঁ, এই যে এটুক টাকা কিন্তু আই হ্যাভ টু টেক ফ্রম ম্যানেজমেন্ট রিজার্ভ। এই টাকাটা আমি আমার বাজেটের মধ্যে প্রথমে ধরা হয় নাই, কোনো কারণে খরচটা বেড়ে গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের, এই যে আমাদের এটুক হচ্ছে কস্ট বেস লাইন এই পর্যন্ত। ঠিক আছে, আর এই যে বাকিটা আমি নিচ্ছি, এটা হচ্ছে ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে আমি নিচ্ছি, এই যে এই অংশটা। সেই ফিগারটা দেখেন, এই ফিগার থেকে কিন্তু আপনাদের যে হট স্পট প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। হট স্পট নিচের ডট ডট লাইনটা, এটা কি কাইন্ডলি আরবার কি বলবেন? হ্যাঁ, এটা আসলে অ্যাকচুয়াল কস্টটা যখন প্রজেক্টে ঘটছে, এটা হচ্ছে আমাদের প্ল্যান, অ্যাকচুয়াল কস্ট। আর এই সলিড লাইন, এই দুটার মধ্যে কি পার্থক্য? অ্যাকচুয়াল কস্ট আর সলিড লাইন আর ডট ডট লাইন। হ্যাঁ, সলিড লাইনটা তো হচ্ছে আমাদের প্ল্যান, এই যে বেসলাইন যেটা তৈরি করলাম, বেসলাইন তৈরি মানে কি, আমরা প্ল্যান করলাম। আচ্ছা, এখন তো প্রজেক্ট শুরু করি নাই। ওকে, আমরা কস্ট বেসলাইন কি করলাম, এখনো কিন্তু প্রজেক্ট শুরু করি না। আমরা কি বললাম, স্টার্টিং দা প্রজেক্ট মডিউলে আছি, এবং আমরা প্রজেক্টের বেসলাইন তৈরি করলাম যে আমাদের বাজেট হচ্ছে এইটা, এবং এই সময় আমার এত টাকা দিতে হবে প্রজেক্টটা কমপ্লিট করার জন্য। ঠিক আছে, আর নিচের ডট লাইনটা হচ্ছে যখন আসলে প্রজেক্ট অ্যাকচুয়ালি এক্সিকিউট হয়েছে, তখন আসলে আমি কিভাবে খরচ করছি। আচ্ছা, তাহলে এই যে মাঝখানে যে ফাঁকাটা রয়ে গেল, হ্যাঁ, ফাঁকাটা মানে কি, তার মানে এটা হলো যে এই পোরশনটা খরচ আসলে কম হয়েছে, এটা কম হয়েছে, মানে আপনার প্ল্যানের চেয়েও কম খরচ, খরচটা কম হয়েছে এখানে। দ্যাট ইজ নট ব্যাড, এই পর্যন্ত আপনার ঠিক ছিল। মানে এইটুকু যদি আমি এই লাইনটা যদি এই সরি, এটা কি ম্যানেজমেন্ট রিজার্ভ বলবেন স্যার? না না, ম্যানেজমেন্ট তো যে এখানে আসছে, এখানে তো ম্যানেজমেন্ট রিজার্ভ লাগতেছে না, কারণ আপনি তো খরচ করতেছেন এরও নিচে, প্ল্যানের নিচে তো খরচ করতেছেন। আচ্ছা, এই দাগটা নিচে মানে কি, আপনি প্ল্যানের নিচে আমার খরচ এটা তো করতেছেন। আমার যে ফান্ড যেটা ছিল, বলেন। হ্যাঁ, শহীদুল ভাই আমি বলেন। তো যদি আমি এই সলিড লাইন যদি টাচ করতাম, আমি যদি সলিড লাইন টাচ করতাম, তাহলে আমি হলো আমার যেটা কস্ট বেস লাইন আছে আর আমার যেটা অ্যাকচুয়াল, যেটা প্রায় মিলে যেত আর কি, কাছাকাছি। মানে আমি যেটা খরচ করছি তার মানে অ্যাকচুয়াল কস্ট আর হলো প্ল্যান কস্ট এক হয়ে যেত আর কি, সমান। এইখানে হচ্ছে কি, আমার প্ল্যান কস্ট অ্যাকচুয়াল কস্টের চেয়ে মানে বেশি, মানে অ্যাকচুয়াল কস্টটা কম আছে। আমি এখানে এই প্রজেক্টটা কি আমি, মানে এটা কি প্রপারলি রান করেছে, নাকি এটা মানে প্রোগ্রেসটা কি ঠিক আছে, নাকি প্রোগ্রেসটাকে আমি যদি বলি এখানে আমার মানে ফিজিক্যাল ওয়ার্ক যা ছিল, আমার ফিনান্সিয়াল প্রোগ্রেস হলো এখানে ধরলাম এটা 40% বা 70%, এটা তার মানে ফিনান্সিয়াল প্রোগ্রেস কিন্তু আমি এই শেষ সমান কিন্তু যেতে পারিনি। আমার মানে যে
বাজেট যেটা ছিল মানে প্ল্যান যেটা ছিল সেটা কিন্তু টাচ করতে পারেনি। হ্যাঁ মানে এই পর্যন্ত পারেন নাই আর কি, এই পর্যন্ত। হ্যাঁ, তাই না? কারণ ফিজিক্যাল আরেকটা বিষয় কিন্তু সেটা ফিনান্সিয়াল হচ্ছে প্রসেস কিন্তু এটা কি টাইমটা শুরু হয়েছে দেরি করে, প্রজেক্টের টাইমটা? হ্যাঁ, খরচও শুরু হয়েছে দেরিতে আর কি, খরচও শুরু হয়েছে দেরি, টাইম শুরু মানে হয় নাই। একদম শুরুতে তো আর খরচ থাকে না, খরচের জন্য তো একটু সময় লাগে। সময় এটা লাগে, হলো আপনি সেই বাজেট সময়টা, পাইতে তাই তো না? সময় লাগে, বাজেট পাইতে দেখা যায় 2-3 মাস পার হয়ে গেছে, কাজ কিন্তু শুরু হয়ে গেছে। মানে দিস ইজ দ্য অ্যাকচুয়াল, এটা কিন্তু ভালো গ্রাফটা দিচ্ছে, মানে আপনার এটা কিন্তু অ্যাকচুয়াল সিনারিও, দেখা যায় বাজেট হাতে পাইতে অলরেডি 3 মাস পার হয়ে গেছে। এখন 3 মাসে যে টাকাগুলো জমছে আপনি এখানে আসলে খরচ করলেন। তাহলে ম্যানেজমেন্ট রিজার্ভ এটা একটু বলবেন স্যার, এটা আরেকবার একটু বলবেন। ম্যানেজমেন্ট রিজার্ভ কি ম্যানেজমেন্ট, হ্যাঁ ডেফিনেশন এইটা জানতে চাচ্ছেন না? এই না এই ইসে এই এই গ্রাফে গ্রাফে হ্যাঁ ম্যানেজমেন্ট রিজার্ভটা কি? হ্যাঁ, ম্যানেজমেন্ট রিজার্ভ মানে যে আমার তো আসলে বাজেট ছিল এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত আমার বাজেট ছিল, ঠিক আছে, যেটা আসলে এই যে এখান থেকে এক্সিড হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে, এবং শেষ হয়ে আচ্ছা প্রজেক্টটা শেষ যখন হয়েছে তখন কিন্তু আমাদের এই জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে। তা আমাদের আসলে শেষ হয়ে যাওয়া উচিত ছিল এই জায়গাটাতে, যে ধরেন 2 কোটি টাকা, কিন্তু এখানে শেষ করতে পারি নাই আমরা, আমাদের আরো এডিশনাল এই টাকাটা লাগবে ম্যানেজমেন্টের কাছ থেকে। এটা তো আমি কস্ট বেসলাইনে ধরি নাই, বেসলাইনে ধরলে তো আমার কাছে এখানে থাকতোই, প্রজেক্ট ম্যানেজারই ইউজ করতে পারতো, কিন্তু আমাদের কোনো একটা খারাপ সিচুয়েশন গেছে, হ্যাঁ, বা হয়তো স্কোপ বেড়ে গেছে কিংবা কোনো রিস্ক জেনারেট হয়েছে বা কিছু একটা হয়েছে, যার কারণে এরপর থেকে কিন্তু আমরা বাজেটটা ওভারশুট করে গেছে, এবং আমাকে যদি এখন ম্যানেজমেন্ট এই টাকাটা না দেয় একটু টাকা, তাহলে কিন্তু আমি আসলে কি এই কস্টে বিয়ার করতে পারবো না। তো সেটা এখন ম্যানেজমেন্ট পারমিশন দিয়ে এটা আমাদেরকে দিবে, অলরেডি দিয়ে দিচ্ছে, যেহেতু প্রজেক্ট এটা কমপ্লিট একটা গ্রাফ দিচ্ছি, যখন অ্যাকচুয়াল কস্ট কমপ্লিট দেখবেন তার মানে কি প্রজেক্টটা শেষ, এটা অ্যাকচুয়াল কস্ট প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত ড্র করতে পারবেন না। ঠিক আছে শামসুজ্জামান ভাই, আরো কিছু আছে প্রশ্ন এখানে? একটু পড়তে হবে, আর একটু পড়লে বুঝতে পারবো। হ্যাঁ আচ্ছা, একটু দেখে নিয়ে, গ্রাফের আসলে এরকম বর্ণনা নাই ওরকম, কিন্তু পড়ে নেন, তাই পড়লে বুঝতে পারবেন আর কি। না, গ্রাফটার কোনো ডেসক্রিপশন দেওয়া নাই এটা। হ্যাঁ ডেসক্রিপশন নাই, কিন্তু আপনি এখানে বুঝে নিতে হবে আর কি। ঠিক আছে, এটা খুবই নর্মাল পিকচার আর কি, সব প্রজেক্টে এইসব কাহিনী ঘটে। আচ্ছা তাহলে দেখেন গাইডলাইন্স ফর এস্টিমেটিং দ্য কস্ট বেসলাইন, এখানে আসলে যে গাইডলাইনটা আছে এটা আসলে রিটায়ারমেন্ট বাজেটের আইটিটিওর মানে ডেসক্রিপশনটা এখানে আছে। হ্যাঁ, সব ইনপুট গুলো নেওয়া, এটা আসলে আমি এইখানে এটা এই স্লাইডটা যখন পড়বেন তখন আসলে কাইন্ডলি ডিটারমাইন বাজেটের আইটিটিওর ফিগারটা মিলিয়ে পড়বেন, তাহলে আসলে এটা খুব বোঝা সহজ হবে। আইটিটিও কি স্যার? আসলে এটা গতকাল করে শুনলাম, এটা কি আসলে? এটা তো মানে আগে বলছি আমি নাকি, আইটিটিও মানে হচ্ছে ইনপুট টুলস টেকনিক আউটপুট, এটা প্রথম ক্লাসে মধ্যে আলোচনা করছি, প্রথম ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসে আছে। দেখেন আপনারা পিএম বুকের ভিতর খুব ভালো ভালো আছে ইনপুট আউটপুট টেকনিক গুলো, কিন্তু এই বইতে করা নেই। দেখেন পিএম বকে আমি বলতেছিলাম যে পিএম বকে আসলে এটা আমরা কষ্ট করে যাই একটু কেন করে দেখতে পাচ্ছি না। হ্যাঁ না যাইনি, দেখা যাচ্ছে না? না আমি আচ্ছা শেয়ার দিই স্ক্রিন, ঠিক আছে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। পিএম বকে কিন্তু একটা প্রসেস আছে তাই না, পিএম বকে একটা প্রসেসই আছে যেটা নাম হচ্ছে ডিটারমাইন বাজেট, যেটা আমরা এখন করতেছি আসলে। সেখানে যে এই আইটিটিউটা দেওয়া আছে, আইটিটিউ মানে হচ্ছে ইনপুট, টিটি মানে হচ্ছে টুলস এন্ড টেকনিক, আর আইতে হচ্ছে আউটপুট, ওতে হচ্ছে আউটপুট, এটাকে আমি সংক্ষেপে আইটিটিউ বলতেছি। ঠিক আছে, তার মানে আমরা যখন ডিটারমাইন বাজেট করব তখন আসলে কি কি আমাদের কনসিডার করতে হবে, কি কি টুল ইউজ করবো, যে আমরা একটা বলছিলাম যে মেইন টুল ইউজ করবো কি এগ্রিগেশন, আর একটা কি আলোচনা করলাম রিজার্ভ অ্যানালাইসিস, ম্যানেজমেন্ট রিজার্ভ এবং কন্টিনজেন্সি রিজার্ভ। ঠিক আছে, আর আমরা আউটপুট কি পেলাম, কস্ট বেসলাইন পেলাম। ঠিক আছে,
আর ফান্ডিং রিকোয়ারমেন্টস মানে হচ্ছে টাইম ফেজ, যে আমি যে স্টেয়ারকেসের যে গ্রাফটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে টাইম ফেজ ফান্ডিং রিকোয়ারমেন্টস। সো এটাকে আমি কিন্তু মেনশন করতেছি এখানে, যে আমরা স্লাইডটা দেখতেছি এই স্লাইডটা কিন্তু ওইটারই ডেসক্রিপশন, ওই আইটিটিওটাই এই ফিগারটারই কিন্তু ডেসক্রিপশন, এই ফিগারটারই ডেসক্রিপশন আছে হচ্ছে এই প্রেজেন্টেশন স্লাইডে, ঠিক আছে? সেটা আমি আসলে বলতেছি। এই যে এখানে দেখেন এই যে গ্যাদার ইনপুটস, ইনপুটস মানে হচ্ছে যে ইনপুটে যা যা আছে আর কি। তো WBS, প্রজেক্ট শিডিউল, কস্ট এস্টিমেট, রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান এগুলিকে কনসিডার করতে হবে। প্রজেক্ট শিডিউল তো অবশ্যই কনসিডার করতে হবে, নাই তো আপনি আসলে কত সময় আছে তার উপর ডিপেন্ড করে কস্টিং ইনভলভ হয়। তারপরে ইউজ ওয়ান অফ দ্য মেথডস for assigning cost to allocate funds for each activity or work package for the period in which it will take place. The method মানে আমরা estimation technique use করব। Consider adding a contingency reserve, ঠিক আছে? Contingency reserve আমরা add করব। আর avoid adding contingency reserve for a small one-time minuscule amounts. মানে contingency reserve সব টাস্কের সাথে অ্যাড করতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। এটা কিন্তু আমি এই জন্য একটু গ্রিন করে রাখছি। সবাই ভাবতে পারে যে প্রতিটা টাস্কের সাথে বোধহয় কন্টিনজেন্সি রাখতে হবে, যেগুলো আমরা জানি শিওর, কোনো চ্যালেঞ্জ নাই, কিছু নাই, উই নো, সেটার সাথে তো রাখার দরকার নেই। যেগুলো আসলে কিছু রিস্ক থাকতে পারে, আগে করি নাই বা চ্যালেঞ্জিং, সেগুলোকে আমরা রাখতে পারি। কিন্তু এখানে যেটা বলা আছে কন্টিনজেন্সি রিজার্ভ অ্যাড করতে হবে টাস্কের সাথে বা ওয়ার্ক প্যাকেজের সাথে, এটার মানে এটা না সবগুলোর সাথে করতে হবে। এটা আসলে আপনাকে আপনার এক্সপার্ট জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে যে কোথায় ইউজ করবে। তারপর কি বলছে, অ্যাগ্রিগেট করা, টোটাল দ্য কস্ট ফর ইচ টাইম পিরিয়ড, যোগ করে ফেলা। তারপর প্লট দ্য কস্ট ফর ইচ পিরিয়ড অন এ চার্ট টু ক্রিয়েট এ স্কার্ভ। ওই যেটা বললাম, যদি আপনি কস্ট বেসলাইনটাকে টাইমের সাথে কিউমুলেটিভ ভাবে দেন তাহলে অটোমেটিকলি স্কার্ভ তৈরি হয়। এবং মাইক্রোসফট প্রজেক্ট যদি ইউজ করেন, মাইক্রোসফট প্রজেক্ট অটোমেটিকলি স্কার্ভ তৈরি করে। পাবলিশ এন্ড ডিস্ট্রিবিউট দ্য কস্ট বেসলাইন টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রজেক্ট স্টেকহোল্ডার্স। বেসলাইনটা যখন তৈরি হয়ে যাবে সেটা কি হবে, সবাইকে তো জানাতে হবে যে এটা আমার বেসলাইন, এবং ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল লাগবে, ম্যানেজমেন্ট যখন অ্যাপ্রুভ করবে এটা কি আপনি ফলো করে থ্রু আউট দ্য প্রজেক্ট কাজ করবেন। সো এখানে জাস্ট একটা দুইটা স্লাইডে কিন্তু বলা আছে, কিন্তু পিএমবকে কিন্তু আসলে দেখেন যে এটা হচ্ছে ফিগারটা, কিন্তু এখানে প্রতিটারই আবার কিন্তু একদম ডিসক্রিপটিভ আলোচনা আছে আর কি, ইনপুটের, টুলস টেকনিকের এবং আউটপুটের। সো আমরা এত রিগুরাসলি আসলে পিএমবক পড়তে বলছি না, কারণ এখানে স্টুডেন্ট ম্যানুয়ালে আসলে মেজর জিনিসগুলো নিয়ে আসছে, যেমন কস্ট এগ্রিগেট করা, রিজার্ভ অ্যানালাইসিস নিয়ে আলোচনা করছে, তারপরে ফান্ডিং রিকোয়ারমেন্টস, কস্ট বেসলাইন, স্কার্ভ নিয়ে কথা বলছে, আর ইনপুট গুলোকে জাস্ট ব্রড আকারে মানে কনসাইজলি বলছে যে আসলে কি কি জিনিস আমাদেরকে নিতে হবে যখন আমরা বাজেটে ডিটারমাইন করি। আচ্ছা, এখন বাজেটটা যে কিভাবে আমরা বের করি, এটার জন্য খুবই চমৎকার একটা ফিগার পিএমবকে আছে, যেটা এখানে স্টুডেন্ট ম্যানুয়ালে আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে আমার প্রেজেন্টেশন স্লাইডে। এই ফিগারটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, হ্যাঁ, এবং এটা বুঝলে আপনি বুঝবেন যে আসলে কস্ট বেসলাইন এবং প্রজেক্ট বাজেট, মনে আছে আমি বলছিলাম দুইটা আলাদা জিনিস, এক জিনিসটা যদি আমরা কথা বলার সময় বলি যে বাজেট আর বেসলাইন সেম জিনিস, কিন্তু পিএমবকের গাইডলাইন অনুযায়ী দুইটা আলাদা জিনিস। দেখেন আমরা এই ফিগারটাকে পড়তে হবে, আসলে এখানে দেখানো হয়েছে যে প্রজেক্টের বাজেট কিভাবে তৈরি করা হয় এবং কি কি কম্পোনেন্ট বা এলিমেন্ট থাকে, বাজেটটা কিভাবে তৈরি করা হয়। এই ফিগারটা পড়তে হবে, আপনাকে পড়তে হবে, রিড করতে হবে আসলে রাইট থেকে লেফটে, ঠিক আছে, রাইট সাইড থেকে লেফটে, অ্যাক্টিভিটি থেকে শুরু করতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভিটি থেকে। তার মানে পাশে যদি আমি ফিগারটা রাখি তাহলে আপনার একটু আরো বুঝতে সুবিধা হবে। এই যে এখানে আমরা ধরেন ফিগার রাখলাম, মানে আমরা যে WBS বানাইছিলাম, ঠিক আছে, ধরেন এইটা হচ্ছে একটা কন্ট্রোল অ্যাকাউন্ট, তার আগে এখানে একটা ওয়ার্ক প্যাকেজ আছে, এখানে একটা ওয়ার্ক প্যাকেজ আছে, তার নিচে আমরা টাস্ক আছে, এখানে অনেকগুলো টাস্ক আছে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা কি করতেছি, প্রথমে প্রতিটা টাস্কের কস্ট এস্টিমেট করতেছি, অ্যাক্টিভেট কস্ট এস্টিমেট প্লাস তার সাথে কন্টিনজেন্সি রিজার্ভ অ্যাড করতেছি, ঠিক আছে। করলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে ওয়ার্ক প্যাকেজ এস্টিমেট। তার মানে এটা যদি করে ফেলি তাহলে ওয়ার্ক প্যাকেজ এস্টিমেট পেয়ে যাবো যোগ করলে, এবং এই যে কন্টিনজেন্সি রিজার্ভ আমরা রাখছিলাম এই দুইটার, সেই দুইটা মিলে কন্টিনজেন্সি রিজার্ভ অফ দিস ওয়ার্ক প্যাকেজ। তার মানে আমাদের এই ওয়ার্ক প্যাকেজটা হয়ে গেল। এইভাবে কিন্তু এটারও আমরা বের করতে পারবো করে, তাহলে কি হচ্ছে প্রতিটা ওয়ার্ক প্যাকেজের কস্ট এস্টিমেট পাচ্ছি এবং কন্টিনজেন্সি রিজার্ভ পাচ্ছি।
আর আমরা কি বললাম, একটা কন্ট্রোল অ্যাকাউন্টের আন্ডারে, যেমন এই প্রজেক্টে ধরেন দুইটা কন্ট্রোল অ্যাকাউন্ট আছে, এটা একটা কন্ট্রোল অ্যাকাউন্ট 2 আর হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট 1। তাহলে কন্ট্রোল অ্যাকাউন্ট 1 এর আন্ডারে যতগুলো ওয়ার্ক প্যাকেজ ছিল সবগুলো যোগ করলে আমরা কি পাবো, সেই কন্ট্রোল অ্যাকাউন্টের টোটাল এস্টিমেটটা পেয়ে যাবে, বাজেটটা পেয়ে যাবে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন হচ্ছে অ্যাক্টিভিটি মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটির যখন কস্ট এস্টিমেট করে ওর সাথে কন্টিনজেন্সি রিজার্ভ যোগ করলাম, তখনই তাহলে ওয়ার্ক প্যাকেজের কস্ট হিসেবে, তার সাথে আবার কন্টিনজেন্সি রিজার্ভ কেন দরকার হয় ওয়ার্ক প্যাকেজের সাথে? ওয়ার্ক প্যাকেজের আন্ডারে যে অ্যাক্টিভিটিগুলো তার সাথে আমি কন্টিনজেন্সি রিজার্ভ ধরছি না, এটাকে আমরা শুধু এই সবগুলো যোগফল দেখাচ্ছি আর কি, কন্টিনজেন্সি রিজার্ভ অফ অল দ্য ওয়ার্ক প্যাকেজেস আন্ডার দ্যাট কন্ট্রোল অ্যাকাউন্ট। মানে সেপারেট করে এটা সব যোগ করে এখানে, আর এটা সব যোগ করে এখানে, ঠিক আছে? আবার আবার একটা জিনিস মনে রাখেন, ওয়ার্ক প্যাকেজ লেভেলেও কিন্তু কিছু কন্টিনজেন্সি আসতে পারে যেটা হয়তো টাস্ক লেভেলে আসে না, এটা হতে পারে। আবার অনেকেই কিন্তু একদম টাস্ক লেভেলে করে এরকম না, এটা কিন্তু হার্ড এন্ড কোনো নিয়ম নাই যে আপনাকে এরকমই করতে হবে টাস্ক লেভেলে। আসলে বেটার ম্যানেজ হয়, আমার কাছে মনে হয় বেটার ম্যানেজ হয় যদি ওয়ার্ক প্যাকেজ লেভেলে আপনি টাস্ক লেভেলে করতে গেলে এত ছোট হবে জিনিসটা, এবং আরো বেশি আসলে কস্টিং বেশি হয়ে যাবে, মানুষ খালি বাফার রাখার চেষ্টা করবে, সো সেটা করা ঠিক হবে না। আসলে ওয়ার্ক প্যাকেজই বেটার। এই কন্টিনজেন্সি মানে তো থোক রাখতে চাই সব সময়, রাইট? হ্যাঁ, এটা ওই নিচের দিকের চেয়ে একটা সার্টেন লেভেল এসে যেন ওয়ার্ক প্যাকেজটা তো একটা মানে প্রথম মানে বিশেষ বড় একটাই মানে অ্যাক্টিভিটি থেকে বের হয়ে এসে, সুতরাং এই লেভেলটাই পিএমবক এর গাইডলাইন হচ্ছে, মানে পিএমবক আসলে একদম গ্রানুলার লেভেল থেকে দেখাচ্ছে যে আসলে কিভাবে হওয়া উচিত জিনিসটা, কিন্তু আপনাকে ওইটাই করতে হবে এটা না। আপনি আসলে প্রজেক্টের উপর বেস করে, যেখানে অবশ্যই সিরিয়াস, যেমন আসলে কিন্তু কোনো প্রজেক্ট করতেছেন যেখানে মানুষের লাইফ নিয়ে ইস্যুস, কিংবা আপনি স্পেসের একটা কোনো করতেছেন যেখানে 1 সেকেন্ডে গোলমাল হলে আপনার রকেটটা মানে মহাকাশে না গিয়ে বঙ্গোপসাগরে পড়ে যাবে, তো তখন তো আসলে আপনি একদম অ্যাক্টিভিটি লেভেলে চলে যাবেন। কিন্তু আমরা হয়তো যে ধরনের প্রজেক্ট করতেছি এখানে আসলে ওয়ার্ক প্যাকেজে আসলে আমাদেরকে হয়তো ভালো এস্টিমেশন দিবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি দেখলাম, সব কন্টিনজেন্সি রিজার্ভ যোগ করে হচ্ছে কন্টিনজেন্সি রিজার্ভ, আর ওয়ার্ক প্যাকেজের এস্টিমেট যোগ করে ওয়ার্ক প্যাকেজ এস্টিমেট। তাহলে আমরা এই সবগুলো যোগ করলে কন্ট্রোল অ্যাকাউন্টের কস্ট পেয়ে গেলাম। আর এখানে যেমন দুইটা কন্ট্রোল অ্যাকাউন্ট, তার মানে এই সব কন্ট্রোল অ্যাকাউন্ট যোগ করলে আমরা কি পাচ্ছি, প্রজেক্টের কস্ট বেসলাইন পাচ্ছি, তার সাথে প্লাস ম্যানেজমেন্ট রিজার্ভ যোগ করলে আমরা পাচ্ছি প্রজেক্ট বাজেট। ঠিক আছে? সো এটা একটা খুবই চমৎকার ফিগার আর কি, যেটা দিয়ে আসলে আপনার মনে থাকবে যে প্রজেক্ট বাজেট এবং কস্ট বেসলাইন দুইটার মধ্যে পার্থক্য আছে, এবং এই দুইটা যোগ করলে হয় হচ্ছে প্রজেক্ট বাজেট। তার মানে প্রজেক্ট বাজেট থেকে যদি ম্যানেজমেন্ট রিজার্ভ বাদ দেই তাহলে হচ্ছে কস্ট বেসলাইন। এবং কন্ট্রোল অ্যাকাউন্ট কোথায় থাকে, ওয়ার্ক প্যাকেজ গুলো কোথায় থাকে, এটা আপনি ইজিলি বুঝতে পারছেন। সো এটা খুবই কনসেপচুয়াল একটা ফিগার, বোঝার জন্য খুবই ইজি। এবং আপনার যেহেতু এখন আসবে হট স্পট টাইপ প্রশ্ন আসবে, হট স্পট, তাহলে এই ফিগার থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি বাজেট চ্যালেঞ্জ। সো নানান ধরনের বাজেট চ্যালেঞ্জ হতে পারে, সেটা আসলে আপনাকে আগে থেকেই যেহেতু বেসলাইন তৈরি করে ফেলছেন, আপনি ইজিলি, যেমন এখানে দেখেন এই যে আমরা আগের ফিগারটা নিয়ে যে অনেকক্ষণ কথা বললাম, এখানে কিন্তু যে এখানের পরে কিন্তু বাজেট চ্যালেঞ্জ চলে আসছে, তাই না? এবং যখন এরকম যাচ্ছিল নিচ দিয়ে যাওয়া ইজ ওকে, তার মানে আমি এখন আন্ডার বাজেটের কন্ট্রোলে আছি। যখন এরকম যাচ্ছে তখনই কিন্তু ইন্ডিকেশন পাচ্ছি আমরা যে এটা আসলে এখানে টাচ করে বাইরেও চলে যেতে পারে, এটা কিন্তু ইন্ডিকেশন পাই আমরা। তো সেটা কিন্তু আপনাকে সেই চ্যালেঞ্জটাকে আইডেন্টিফাই করতে হবে, এবং তার জন্য, কারণ আপনি হুট করে আজকে বলবেন যে আমার ম্যানেজমেন্ট রিজার্ভ লাগবে আর কালকে পেয়ে যাবেন, ইট উইল নট হ্যাপেন। আর আপনার সরকারি জায়গায় জানেন যে আসলে ওই যে বলে যে ডিপিপি তারপরে আরএডিপি, তাই না? তো ওইটা তো খবর আছে, ওটা দেখা যাবে যে কয়েক মাস, 1 বছর 2 বছর লেগে যেতে পারে। সেগুলো কিন্তু অনেক আগে থেকে স্টার্ট করতে হবে, তাহলে কিন্তু প্রজেক্টের সবকিছু ইম্প্যাক্টেড হবে। এখন রেজা ভাই, যদি ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে যদি দেওয়া লাগে, তাহলে সেটা তো আরডিপিপি তে এটা ঢোকাতে হবে তো এগুলো। হ্যাঁ, এখন সে যতক্ষণ পর্যন্ত সে ঠিক ছিল ততক্ষণ পর্যন্ত তার কিন্তু ডিপিপি রিভাইজ করা লাগে না। হ্যাঁ, যখনই তার ডেভিয়েশন আছে তখনই কিন্তু ডিপিপি রিভাইজ করা লাগবে। ওইটা যখন আসবে তখন তার রিপোর্টে বাকি ফান্ডটা তার কোথা থেকে আসবে, এবং তখন হবে যে তার প্রজেক্ট কস্ট যেটা ছিল এটা মিলেই কিন্তু তার ওই টোটাল কস্টের ভিতরে চলে যাচ্ছে, তার টোটাল কস্টটা এত ছিল এই প্রজেক্টের, মানে এক্সপেন্ডিচারটা কত হলো। না, সেই ক্ষেত্রে আরডিপিতে যেটা করা হয়
সেটা হচ্ছে যে খরচের সাথে সময়টা একটু বাড়িয়ে দেওয়া হয়। সেটা যদি টাইম যদি বাড়ানো লাগে সেটা টাইম বাড়বে, যদি বাড়তে হয় খরচ বাড়বে, যদি কোনো কম্পোনেন্ট সময়টা অ্যাড একটু করতে বাড়িয়ে সেটাও দেওয়া থাকবে হয়। এর ভিতর। হ্যাঁ, মানে মানে আপনার টোটাল রিভিশন যত মানে চেঞ্জ হবে, যত চেঞ্জ, যতগুলো চেঞ্জ আছে সবগুলোই থাকবে এর ভিতর। এবং সেটা হলো যে ওই আগে যে মানে অথরিটি এটাকে অ্যাপ্রুভ করেছে সেই অথরিটি আবার এটাকে অ্যাপ্রুভ করবে। হ্যাঁ। তো দেখেন এই কথাটা কিন্তু এখানে বলা আছে যে আপনার যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি হবে, প্রজেক্ট বাজেট চেঞ্জ হতে পারে, কস্ট চেঞ্জ হতে পারে, শিডিউল চেঞ্জ হতে পারে, স্কোপ চেঞ্জ হতে পারে। স্কোপ চেঞ্জ হতে পারে। তো এই সবগুলোকে কনসিডার করে আপনাকে আসলে বলতে হবে যেটা if the budget remains fixed and additional funds are not available, দেখেন এই যে লাস্ট কথা হচ্ছে আসল কথা আর কি, যে বাজেট রিমেন ফিক্সড এবং কোনো ফান্ড নাই, তাহলে কি হবে, দেন দ্য প্রজেক্ট মাস্ট চেঞ্জ। তাহলে কি হবে, অনেক কাটছাট করতে হবে প্রজেক্টে, হয়তো আপনি ওয়ার্ক প্যাকেজ কিছু বাদ দিয়ে দিবেন, তাই না, বা অনেক ডেলিভারি দিতে যাচ্ছেন দেওয়া যাবে না, কোয়ালিটিতে তো হ্যাম্পার হবে। এটা আসলে সবচেয়ে লিস্ট এক্সপেক্টেড সলিউশন আর কি। হ্যাঁ, লিস্ট এক্সপেক্টেড সলিউশন। আচ্ছা, ফান্ডিং লিমিট রিকনসিলিয়েশন, এটা কিন্তু ছিল তাই না, ওই যে স্টুডেন্ট ম্যানুয়ালে দেখেন এখানে কিন্তু আছে এই যে ফান্ডিং লিমিট রিকনসিলিয়েশন, এই যে এটা, ঠিক আছে, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। তার মানে আমরা বাজেট করলাম, বাজেট করলেই তো হবে না, আমার দেখতে হবে যে আমার অর্গানাইজেশনের ফান্ডিং লিমিটের সাথে ঠিক আছে কিনা। হ্যাঁ, তো সেইটার সাথে মিলায় কিন্তু আপনাকে আপনার বাজেটটাকে রিভাইজ করতে হবে, ঠিক করতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে খরচ করতে হবে। ঠিক আছে, so funding limits help regulate the outgoing capital flow to protect against overspending. ঠিক আছে, সো মানে এই ফান্ডিং লিমিটে কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ক্যাশ ইনফ্লো আউটফ্লো যেটা হবে প্রজেক্টে, সেটা যাতে সামঞ্জস্য থাকে আমাদের অর্গানাইজেশনের ফান্ডিং লিমিটের সাথে বা এই প্রজেক্টের ফান্ডিং লিমিটের সাথে। ফান্ডিং লিমিট রিকনসিলিয়েশন, ফান্ডিং লিমিট হলো যদি মানে তার যদি ফান্ডের লিমিটেশন থাকে, তাই তো? লিমিটেশন শুধু না, লিমিটেশন তো সব জায়গায় আছেই, লিমিটেশন থাকবেই, সেটার সাথে মিলাই কিন্তু আমাকে খরচগুলো করতে হবে ওইভাবে, ইনকাম এবং আউটগোয়িং ফ্লোটা সামঞ্জস্য রাখতে হবে। হ্যাঁ, রিকনসিলিয়েশন তো সে যেটা খরচ করলো তার ওই সময় যে বাজেট ছিল সেটার সাথে তার ওই খরচটা মিলানো, এটাই কিন্তু রিকনসিলিয়েশন। হ্যাঁ, কিন্তু এটা শেষে গিয়ে হবে না, কিন্তু এটা আসলে থ্রু আউট দ্য প্রজেক্ট করতে হবে। কারণ হচ্ছে আপনি দেখেন, আপনি বলছেন যে আপনি নরমালি, হ্যাঁ, এমনি রিকনসিলিয়েশন শব্দটা আমরা ফাইন্যান্সের বা অ্যাকাউন্টিং এর কথা যদি বলি তাহলে আসলে আমরা শেষে গিয়ে পড়ি। হ্যাঁ, কিন্তু এখানে আসলে রিকনসাইল করতে হবে যে আপনি বলতেছেন যে আপনি এই সময় বাজেট নেবেন, তার মানে তার আগে যদি আপনি বেশি খরচ করে বসে থাকেন তাহলে টাকাটা আসলে তখন আপনি কিভাবে দিবেন। এইভাবে আপনাকে মেপে চলতে হবে আর কি, ইনফ্লো এবং আউটফ্লো ঠিক রাখতে হবে, খরচটা আমরা যেতে হবে যাতে এই সময় বাজেট আসার আগ পর্যন্ত যাতে আমরা খরচটা লিমিটের মধ্যে রাখতে পারি। এগুলো আমরা সবসময় করি প্রজেক্টে, না হলে তো আসলে মানে ইয়া হয়ে যাবে, আনকন্ট্রোল হয়ে যাবে প্রজেক্টটা। ঠিক আছে, রিকনসিলিয়েশনটা আরেকটা হচ্ছে যে আপনি টাইম টু টাইম করা লাগে, যে আপনি যে খরচটা করলেন সেই খরচটা প্রপারলি বুক হয়েছে কিনা সেটাও কিন্তু বোঝার জন্য এটা লাগে আমার। রাইট, সেটাও রিকনসাইল করতে হবে। রাইট, মানে যে খাতে খরচ করার কথা ছিল সেই খাতে খরচ করছেন কিনা, সেই খাতে বুক হয়েছে কিনা খরচটা। রাইট, ঠিক আছে। তাহলে গাইডলাইন্স টু অ্যান্টিসিপেট ফিউচার বাজেট চ্যালেঞ্জ, এই টপিকটা কিন্তু একটা নতুন। হ্যাঁ, ফিউচার বাজেট চ্যালেঞ্জ আমরা ওইভাবে হয়তো বলা হয় না, মেনশন করা হয় না পিএম বকে, সেই জন্য আমি বলতেছি নতুন, কিন্তু এটা আসলে প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব এটা, যে আসলে আগে থেকে এজিউম করতে হবে, সেভাবে চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে হবে। So keep the stakeholder register current and be aware of changes to project requirements. If need, stakeholders are added to the project. New stakeholder add হলে কিন্তু আপনার রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে পারে, এক্সপেকটেশন চেঞ্জ হতে পারে, যেটা বাজেট ইম্প্যাক্ট করতে পারে, সেখান থেকে একটা চ্যালেঞ্জ আসতে পারে। সেজন্য অলওয়েজ স্টেকহোল্ডার রেজিস্টার আপডেট রাখতে হবে। তারপর রিস্ক ফ্রিকোয়েন্টলি মনিটর করতে হবে, তাই না, কারণ নতুন রিস্ক থেকে আমাদের ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট হতে পারে। তারপর পারফরম্যান্স অফ সাপ্লায়ার্স এন্ড ভেন্ডরস, এই যে ভেরি ইম্পর্টেন্ট, থ্রুআউট দ্য প্রজেক্ট সাপ্লায়ার এবং ভেন্ডর পারফরম্যান্স দেখতে হবে, আর তাদের কারণে কিন্তু আপনার কস্টিং এর গোলমাল লেগে যাবে। মনিটর অল চেঞ্জেস টু দ্য প্রজেক্ট এন্ড ফলো দ্য চেঞ্জ ম্যানেজমেন্ট সিস্টেম টু ট্রাই টু কিপ দেম উইদিন দ্য বাজেট। ঠিক আছে, মেইনলি তো চেঞ্জের কারণে সবচেয়ে বেশি কস্ট হবে, সেই চেঞ্জগুলোকে যাতে কন্ট্রোল হইতে হয়, যেটা চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকবে বা চেঞ্জ ম্যানেজমেন্ট সিস্টেমে থাকবে। চেঞ্জ ম্যানেজমেন্ট সিস্টেম মানে চেঞ্জ ম্যানেজমেন্টের প্রসিডিউর,
সেই প্রসিডিউর অনুযায়ী ফলো করে আমাদেরকে কন্ট্রোল রাখতে হবে চেঞ্জটা। এটা নিয়ে আমরা টপিকই আছে আলাদা, তখন আলোচনা করবো ম্যানেজ প্রজেক্ট চেঞ্জ। তাহলে দেখেন গাইডলাইন্স টু ডিটারমাইন এ বাজেট, এখানে আসলে এই ফিগারটার আসলে আসল আলোচনাটা এখানে আছে। এই যে এইটা, এই ফিগারটার আসল আলোচনা এখানে আছে, ডিটারমাইন এ বাজেট। এই রিভিউ যখন বলতেছে আমি রিভিউ চেক দিস অল আর টকিং অ্যাবাউট দিস ইনপুটস। আর ঠিক আছে, আর ইউজ অ্যাপ্রোপ্রিয়েট টুলস এন্ড টেকনিক্স, ইট ইজ অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট এই যে এক্সপার্ট জাজমেন্ট, কজ এগ্রিগেশন, রিজার্ভ অ্যানালিসিস, ফান্ডিং লিমিট, তারপরে হিস্টোরিক্যাল ইনফরমেশন রিভিউ এবং ফাইন্যান্সিং। ফাইন্যান্সিংটা হচ্ছে কোথায় থেকে কত টাকা আসবে প্রজেক্টের, বুঝতে পারছি? ফাইন্যান্সিংটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আসলে টাকাটা কিছু অংশ হয়তো মালিক পক্ষ দিবে, কিছু অংশ ব্যাংক দিবে যদি প্রাইভেট সেক্টর হয়। আর গভর্নমেন্টে কি হবে, গভর্নমেন্টের জিওবি ফান্ড থেকে আসবে এটা, তারপরে ধরেন ডোনার কোন একটা ওয়ার্ল্ড ব্যাংক এটা ফান্ড করবে, এডিবি এতটুকু ফান্ড করবে, কে কত পার্সেন্টেজ ফান্ড করতেছে। তো সেই ফাইন্যান্সিংটা কিন্তু আপনার এই কস্ট যখন আপনি বাজেট হিসাব নিকাশ করবেন তখন এটাও থাকতে হবে ডকুমেন্টের মধ্যে। সো এই জিনিসগুলো আসলে এখানে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট টুলস এন্ড টেকনিকে বলা আছে। এই যে এটা হচ্ছে আই, একটুকু হচ্ছে আই, আর এটা হচ্ছে টুল টেকনিক। আর এই যে পরেরটা ডকুমেন্ট দ্য প্রজেক্ট বাজেট ক্রিয়েটিং এ কস্ট বেস লাইন, যেটা আমরা এখানে সরি এই যে কস্ট বেস লাইন ডকুমেন্ট করা, কস্ট বেস লাইন তৈরি করা। আমি একটু রিলেট করে দেখাচ্ছি আর কি। আন্ডারস্ট্যান্ড প্রজেক্ট ফান্ডিং রিকোয়ারমেন্টস অর ক্যাশ ফ্লো টু এনাবল দ্য প্রজেক্ট। এই যে যেটা আসলে এখানের এই পয়েন্টটা প্রজেক্ট ফান্ডিং রিকোয়ারমেন্টস, টাইম ফেজ, কখন আপনার কত টাকা লাগবে। স্টুডেন্ট ম্যানুয়ালে আসলে খুবই সহজভাবে বলছে আর কি ওইটা বর্ণনাটা। আর আপডেট প্রজেক্ট ডকুমেন্টস অ্যাজ নিডেড, এখানে কিন্তু এই জিনিসগুলো আছে, এই যে বাকি ডকুমেন্টগুলো আপডেট হবে। প্রজেক্ট শিডিউল ডকুমেন্ট, রিস্ক রেজিস্টার, কস্ট এস্টিমেট যদি আপডেট করার দরকার হয় তাহলে ইউ ক্যান আপডেট দ্যাট। সো সেটি কিন্তু এখানে বলা আছে। এটা সেই পেজটা কিন্তু পুরো ওই প্রসেসটার আসলে ডেসক্রিপশন, ঠিক আছে? এটা আপনার সো ডিটেইল করতে চাইলে আমি এরপরে দেখি গ্রাফটা এখানে নিয়ে আসতে হবে ছবিতে। গ্রাফিক্যালি হলে ভালো হয়, এটা এরকম হ্যাঁ ভালো হয়। আবার এটা আবার আমি দেখছি বুঝতে সুবিধা আর কি। আমরা আগে কিন্তু ওই গ্রাফ থেকে বুঝতে কষ্ট হয়ে যেত, এখানে আবার খুব সহজ ভাবে বুঝছে যে এটা আসলে ইনপুট গুলো রিভিউ করবেন, তারপর আসলে আপনি টুল টেকনিক অ্যাপ্লাই করে ডিটারমাইন করবেন বাজেট। এটাও কিন্তু আপনার একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে এবং স্কাপ করতে তৈরি করতে বলা হয়েছে আর কি। এটা আপনারা একটু ট্রাই করবেন যে এই যে স্কাপটা কিভাবে তৈরি করতে হয়, এটা কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালে দেওয়া আছে। স্টুডেন্ট ম্যানুয়ালটা কোথায় খোলা আছে নাকি একটু দেখি। আচ্ছা আমার এখানে আছে, এটা হচ্ছে এই যেটা আমরা পড়তেছি। স্টুডেন্ট ম্যানুয়ালে এই যে এস্টিমেট অ্যাক্টিভিটি কস্ট, এইটা একটু বের করে দেখতে হবে আপনাদের ঠিক আছে কিনা, যে কন্ট্যাক্ট প্ল্যানিং মিটিংস সেটার কস্ট আমার এখানে অ্যান্সার দেওয়া আছে, আপনাদের একটু মিলিয়ে দেখতে হবে যে আছে কিনা। এরপরে আমরা কি করলাম দেখেন, পরে হচ্ছে কস্ট বেস লাইন নিয়ে আলোচনা করলাম। কস্ট বেস লাইন নিয়ে এই যে ফিগারটা দেখছি, বাজেট চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করলাম, ফান্ডিং লিমিট কনসিলেশন এবং লাস্টে গাইডলাইনটা করলাম। এরপর হচ্ছে কস্ট বেস লাইন বের করার জন্য, স্কাপ তৈরি করার জন্য কিন্তু যে পাবলিক মিটিং তার এগুলো হচ্ছে কি টাস্ক গুলো। আর এখানে টোটাল এস্টিমেটেড কস্ট বাজেট আমার এখানে দেওয়া আছে 33, আপনাদের দেওয়া নাই। এবং কোন সপ্তাহে কত টাকা দেয়া আছে ভাইয়া, দেওয়া আছে না? এদিকে এখানে আমাদের সব ফিল আপ করতে হবে আর কি, এখানে সব আসতে হবে, এখানে সব আসতে হবে। এটা আপনি দেখবেন সলিউশনে বোধহয় আছে, সলিউশনে সবগুলো আনসার দেওয়া আছে। কিংবা আমাদের কাছে ফিল আপ করা আছে, জি ফাইল আছে না আমাদের ডকুমেন্ট ফিল আপ করা। সো ওটা যদি আপনি এখন গ্রাফে বসান, এই প্রতি উইক করে করে, যেখানে কিন্তু 10th উইক পর্যন্ত আছে, প্রতি 10 উইক পরে পরে যদি আপনি বসান এখানে গ্রাফে, তাহলে কিন্তু যে স্কার্প তৈরি হবে, যেখানে 1 থেকে 10 উইক পর্যন্ত দেওয়া আছে কিন্তু। এবং এই যে 33 হচ্ছে খরচ ছিল টোটাল,
কখন কত খরচ হবে সেটা যদি এখানে বসান তাহলে দেখবেন যেটা এস এর কার্ভ সব দেবে, এস কার্ভ দেবে, এই ফিগারটা আসবে। ঠিক আছে, সলিউশনটা এখানে দেওয়া ছিল আসলে কিউমুলেটিভ। আমাদের এখানে তো সলিউশন দেওয়া নাই, আমরা নিজেরা তৈরি করব। সলিউশন দেওয়া আছে, কোথায় দেওয়া আছে? জিয়াতে না? এই গ্রাফটা ফিল আপ করা আছে, এটা নিচে গ্রাফটা রাখা আছে। হ্যাঁ, এই যে আমাদের প্রেজেন্টেশন স্লাইডে আছে আর কি, প্রেজেন্টেশন স্লাইডে। স্টুডেন্ট ম্যানুয়ালে নাই। হ্যাঁ, স্টুডেন্ট ম্যানুয়ালে নাই, এটার ইয়াও আছে স্টুডেন্ট ম্যানুয়ালের পিছন দিকে এটা করে দেওয়া আছে। তাহলে এটা একটু নিজেরা করে মিলাই নিতে হবে আর কি। এটা আসলে একটা প্র্যাকটিক্যাল সিনারি, আমরা প্রজেক্টে এইভাবে কাজ করি আসলে। হ্যাঁ, এবং এই যে স্কার্প তৈরি হয় এইভাবে কিন্তু স্কার্পটা তৈরি হয় আসলে। এটা কি? এটা আমাদের প্ল্যান্ড স্কার্প কিন্তু ফার্স্ট বেসলাইন এটা, তাই না? এরপরে যখন অ্যাকচুয়ালের ঘটনা ঘটবে তখন ওই যে এর আগের ফিগার দেখলাম আর ডট ডট করে দেওয়া ছিল, তখন এটা হয়তো উপরে যাবে বা নিচে যাবে, এইভাবে যাবে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। এবং এটা আপনার রিয়েল টাইমে যাবে আর কি। থার্ড উইকে যদি আপনি হিসাব করেন তাহলে এই পর্যন্ত পাবেন যে কত খরচ হচ্ছে, এইভাবে বাড়তে থাকবে। প্রজেক্ট শেষে গিয়ে আপনি এটা পাবেন। ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন আছে কিনা? আজকে আমরা একটু প্রতি ক্লাস দেব, আর নেক্সট ক্লাস কবে হবে সেটাও আলোচনা করতে হবে একটু। আমাদের কি কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? তা আমরা এটা কিন্তু একটু কাইন্ডলি আপনাদের পিএম বকটা একটু গো থ্রু করা দরকার, চ্যাপ্টার 7টা। আমি এটা যে পড়ালাম এখন আপনারা জাস্ট পিএম 7টা একটু রিড আউট করেন, তাহলে আসলে মানে টপিকটার উপরে গ্রিপটা ভালো হবে, স্ট্রং গ্রিপ হবে। আচ্ছা, নেক্সট ক্লাস তাহলে আমরা কবে নেব? আজ শনিবার। আমাদের শনিবার, আমাদের বুধবারে প্ল্যান করা ছিল। বুধবারই কি হবে প্ল্যান অ্যাজ পার প্ল্যান? প্ল্যানই চলি আমরা। হ্যাঁ, বুধবারে হতে পারে। আরিফের তো সমস্যা নেই না? নজরুলের কি অবস্থা? সমস্যা নেই। নজরুল কি অফিস আছে নাকি? আমার অফিস আছে ভাইয়া, এখন কোয়ারেন্টাইনে। এখন তো কোভিড পেশেন্ট, বাট আমরা আমাদের হোম অফিস আগে থেকে চলতেছে। আচ্ছা, তাহলে ওইভাবে করে ফেলতে হবে। আজকে ওটা ইয়া জয়েন করতে পারলাম না, মমিন জয়েন করতে পারে। মামুন সাহেব জয়েন করতে পারেন। হ্যাঁ, মামুন সাহেব জয়েন করতে পারেন। অলরাইট, সো ঠিক আছে, তাহলে আমরা আগামী বুধবারে আমরা কি ইয়া করবো নাকি একটু আরো একটু পরে শুরু করবো 3:30টা? কারণ আমি ভাবতেছি খুব বেশি একটা ক্লাস নেবো না রমজানে, 1.5 ঘন্টা করে ক্লাস নেই নাকি? ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, 3:30টা। হ্যাঁ, 3:30 থেকে 5টার মধ্যে ক্লাস নিয়ে অতিরিক্ত যা কভার করা যায়। ঠিক আছে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, আজকে স্যার একটা প্রশ্ন ছিল, সরি। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করেন। এটা মানে পরীক্ষা রিলেটেড একটা কথা ছিল, জানতে ইচ্ছা করতেছে। হ্যাঁ বলেন, এটা কি আপনার বাসা নাকি অফিস? পিছনে অনেক বইটা দেখতেছি। হ্যাঁ, এটা আমার বাসা। আচ্ছা, না, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে অনেকে বলে যে পিএমটি পরীক্ষার জন্য নিজস্ব একটা নোট করে রাখলে ভালো। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আর যদি নোট করতে হয় তাহলে কিভাবে নোটটা নেওয়া যায়, কিভাবে, এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারে আমি যেভাবে নোট তৈরি করি সেটা বলি, কারণ এটা আসলে মনে হয় সবার নিজের প্রেফারেন্স আছে আসলে। আপনি স্টুডেন্ট লাইফে যেভাবে করছেন সেটা এখনো প্র্যাকটিস করতে পারেন, কারণ ওইটাই আমার মনে হয় যেটা করে আসছেন ওইটাই ভালো। তো আমি যেভাবে করি, আমি আসলে করি হচ্ছে যে আমি আসলে বইয়ের উপর লিখি, বইয়ের উপরে বা প্রেজেন্টেশন স্লাইডের উপর লিখি আর কি। কারণ আমি বইটা আমার মেইন বই স্টুডেন্ট ম্যানুয়াল, আমার অলরেডি কিন্তু আমার স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু যদি দেখেন পুরো বই লেখে ভর্তি হয়ে গেছে স্টুডেন্ট ম্যানুয়ালটা। মানে ওখানে আমি লিখি সব নোটগুলো, আমি ওখানে নিই এবং সব হাইলাইট করি। ওখানে বিভিন্ন কালারে দেখানো আছে, পেন্সিলে লেখা আছে, কলমে লেখা আছে, আবার বিভিন্ন কালারের কলমেও লেখা আছে। তো সেটা আমাকে হেল্প করে, কারণ তখন পড়তে গেলে এই সব সাইড নোটগুলো আমাকে খুব কুইকলি আসলে আমাকে ইয়া করতে হেল্প করে। আর 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 একটা ডায়েরি মেনটেন করতে পারেন, যেখানে আসলে আপনি বিভিন্ন ছবি টবির ইয়াটিয়ে লিখলেন বলবেন, সেটা করতে পারেন। কিংবা আমার মনে হয় সব বই লিখতে পারেন। আমার কাছে সবসময়, আচ্ছা একটা ফোন ধরে, একটা জরুরি ফোন আসছে। হ্যাঁ হ্যাঁ, তন্ময়, হ্যালো। হ্যাঁ
আচ্ছা হ্যাঁ হ্যাঁ শামসুজ্জামান ভাই, কালকে যে সেশনটা হইলো, মানে আমরা আসলে ভালো মতো প্রিপেয়ার্ড ছিলাম না ওনাকে জিজ্ঞেস করার জন্য, যে আমরা তো আসলে কি জানি না সেটাই পুরোপুরি ঠিক মতো জানি না। না এটা যে ঠিক কারণে বলেছেন। ওনাকে কি জিজ্ঞেস করব, আমি আশা করতেছিলাম যে যারা মানে আমাদের আগের সিনিয়র স্টুডেন্ট যারা অলরেডি কোর্স করছেন, ওনারা যদি থাকতেন ওনারা হয়তো আরো বেটার কোশ্চেন করতে পারতেন। না তো আমরা আমাদের তো তো আমাদের মুখ রক্ষা করছেন তো আমাদের রেজা স্যার, উনি কোশ্চেন করছেন আর ওই ভদ্রলোক উত্তর দিয়ে গেছেন। আমরা কিন্তু মূলত আমরা ওনাকে যেসব প্রশ্ন করেছি সেগুলো খুব সিলি কোশ্চেন, বা এগুলো কোনো কোশ্চেন না, এগুলো কোনো আসেনি। কারণ আমরা জানি না আসলে কি কোশ্চেন করতে হবে, আমাদের লেভেলটা এখনো সেই পর্যায়ে যায়নি। সেটাই প্রবলেম হচ্ছে আর কি। তবে কালকে আমার কাছে সেশনটা খুব ভালো লেগেছে, মানে কথা বলে কিছুটা বোঝা গেছে যে না এটা অ্যাচিভ করা যাবে, এটা করা যাবে, এই পরীক্ষাটা দেওয়া রাইট, যাবে। এবং উনি খুব এমন কিছু, পজিটিভ ছিলেন, উৎসাহ হ্যাঁ দিচ্ছেন যে এই যে সম্ভব পরীক্ষাটা পাশ দেওয়া করা। যাবে, এটা থেকে পালিয়ে যাওয়ার কোনো দরকার নেই, এটা করা যাবে, এরকম মনে হচ্ছে। ওকে, কালকে সেশন নিয়ে কিছু বলতেছিলেন শুরুর দিকে, না আমি ফোন আসছিল তো আমি ইয়ে করতে পারি। আমরা বলতেছিলাম যে মানে কালকে সেশনে আমরা তো মানে আমাদের কি বাণিজ্যটা জিজ্ঞেস আপনি করব, বাঁচিয়েছেন আর কি। মানে আমরা যে কি জিজ্ঞেস করবো আমরা এই নিজেরাই শিওর না, এবং আমরা যে কি জানি না সেটাও ঠিক মতো জানি না। আচ্ছা, আমি তো অনেক প্রশ্ন করছি, মানে আমার হ্যাঁ হ্যাঁ, আমাদের আপনি করাতেই বাণিজ্যটা ক্লিয়ার আপনি হয়েছে আর কি। হ্যাঁ আমাদের বাণিজ্যটা আপনি বাঁচাইছেন। আমরা তো জানি না আমরা কি বলবো। আপনি এক পর্যায়ে বলতেছিলেন না যে আপনারা প্রশ্ন করেন, তখন তো আমাদের আসলে বলার কিছু ছিল না। তবে প্রশ্ন আমরা নিজেরা না করলেও মানে যেটা মনে মনে অ্যান্সার সাজতাম সেটা পেয়ে গেছি। আচ্ছা আপনার ওই রিপিটেড কোশ্চেন গুলোতে এটা পাওয়া গেছে। হুম, হুম। স্যার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি বলতেছিলেন হট স্পট কোশ্চেন আসে, এই হট স্পট কোশ্চেন গুলো কিরকম? হটস্পট যেমন যে গ্রাফ থাকবে আর কি, গ্রাফ আচ্ছা থাকবে যেমন ওই যে আমরা যে একটু আগে দেখলাম না স্কার্ভ, এসকাবি দেখালেন। হ্যাঁ ধরেন স্কার্ভ, ওনারও স্কার্ভের উপর প্রশ্ন আসছে, এখন স্কার্ভে আপনাকে জাস্ট পয়েন্ট দেওয়া থাকবে আর আপনি ক্লিক করতে পারবেন স্কার্ভের উপরে, আর আপনাকে হয়তো সিচুয়েশন দিয়ে বলবে যে আসলে কোন জায়গায়, যেমন আজকের গ্রাফ থেকে আমি এখন একটা প্রশ্ন করতে পারি যে আসলে কোন জায়গাতে আমাদের এক্সপেন্ডিচার এক্সিড করে গেছে, যে পয়েন্টটা ডটেড লাইন ক্রস করে গেছে হ্যাঁ তাহলে কোথায় হবে, আপনার ওখানে ওই পয়েন্টটাতে ক্লিক করতে হবে। আচ্ছা আচ্ছা ক্লিক করলে আপনার হ্যাঁ ফার্ম লাইনকে যে পয়েন্টটা ডটেড লাইন ক্রস করছে, ডটেড লাইন ওই পয়েন্ট হলো, তাহলে আপনার কি হবে, মানে বিভিন্ন পয়েন্টে এ বি সি ডি দেওয়া থাকবে, তাহলে সি হয়তো একটা পয়েন্ট দেওয়া থাকবে ওই ক্রসের মধ্যে যেখানে ক্রস করছে দুইটা, তাহলে ওই সিতে আপনি ক্লিক করবেন। আরেকটা কথা উনি গতকালকে বলেছেন, সেটা হচ্ছে ড্র্যাগ করে নিয়ে আসা, এটা কি ধরনের প্রশ্ন? এটা ম্যাচিং করছি না আমরা ছোটবেলায়, ম্যাচ করা, হ্যাঁ ডান পাশ বাম পাশ মিলানো। ডান পাশের সাথে বাম পাশ মিলানো। আচ্ছা আচ্ছা এটা দেখেন, এটা আসলে যে এরকম হয়, এটা আসলে এটা ডান একটা পাশ, কোশ্চেন আছে নাকি? এটা হ্যাঁ এটা আসবে, উনি বোধহয় 6-7টা পাইছেন। যেমন ধরেন এই আমরা টাইপের কোশ্চেনে এই যেটা হয় যে সিকোয়েন্সটা অনেক সময় মিলানো লাগে, যে কোনটার পরে কোনটা ড্র্যাগ এন্ড ড্রপে। হ্যাঁ যেমন ইনিশিয়েশন দেখেন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং এবং কন্ট্রোল, মেইনটেইন কন্ট্রোল। ঠিক আছে। এখানে আপনি একটা প্রসেসের নাম দিল যে ডেভেলপ প্রজেক্ট চার্টার, এখন বললো যে ডেভেলপ প্রজেক্ট চার্টার আসলে কোথায় যাবে, এটা কি ইনিশিয়েশনের নাকি প্ল্যানিং এর না এক্সিকিউশনের, মনিটরিং কন্ট্রোলের? ইনিশিয়েশনে। হ্যাঁ তাহলে এটাকে টেনে আপনাকে এখানে ওই ফাঁকার জায়গাটা এখানে ফাঁকা থাকবে কি একটা, এখানে লেখা থাকবে ইনিশিয়েশন, প্ল্যানিং, এখানে একটা ফাঁকা থাকবে, এখানে হয়তো আরো, এখানে কিন্তু একটা না, মানে একটাতেই কিন্তু অনেকগুলো থাকবে, এখানে হয়তো আরেকটা প্রসেসের নাম থাকবে, একটা প্রসেসের নাম থাকবে, এখানে হয়তো একটা থাকলো কন্ট্রোল কস্ট নামে একটা প্রসেস থাকলো, কন্ট্রোল কস্ট। এখন আপনাকে এটা টেনে এই যে ব্ল্যাঙ্ক স্পেসে বসাতে হবে, প্রজেক্ট চার্টারকে টেনে আপনি এটাতে বসাবেন, যেটা এটা ইনিশিয়েশনের প্রসেস। আর কস্ট, কন্ট্রোল কস্ট, এটা কিসের? মনিটরিং কন্ট্রোল, তাহলে টেনে আপনি এখানে বসাবেন, এটা হচ্ছে আপনার ম্যাচিং করে, ঠিক আছে ভাই? আপনি কি পরীক্ষার কোশ্চেন গুলো পান যেগুলো হয়?
আমি আমি আমাকে 200টা প্রশ্ন দেয় আর কি, 210টা একদম রিয়েল প্রশ্ন। তো সেই 210টা প্রশ্ন আমার কাছে আছে আর কি, কিন্তু সেটা আসলে হ্যাঁ অ্যাজাইল অ্যাড হওয়ার পরে কি আপনি এরকম কোশ্চেন পাইছেন? অ্যাজাইল ওটা নিয়ে আসলে আমি ওদেরকে প্রশ্ন করছিলাম, আমাদেরকে যে ইনিশিয়ালি যে প্রশ্নগুলো দিছে, হ্যাঁ সেই প্রশ্নগুলো স্টিল আমি দেখছি আসলে ওই পিএমপক স্টাইলে, আগের স্টাইলে। এই জন্য আমি ওদেরকে একটা মেইল দিছিলাম, মানে একটু গালাগালি করে। মেইল দেওয়ার পর ওরা বলছে যে আসলে ওরা যে প্রশ্নটা দিচ্ছে ওইটা আসলে এখনো মানে আগের প্রশ্ন থেকে দিচ্ছে, আসলে ওরা নতুন প্রশ্নটা এই মাসে দেওয়ার কথা আমাদেরকে, এপ্রিলের শেষের দিকে নতুন প্রশ্ন সেট। এই জন্য আসলে আমি গতকাল ফাইজুল ভাই যে বললো না যে উনি আমাকে ফোন দিচ্ছে যে পরীক্ষা দেবো কিনা, কারণ আমি ওদের প্রশ্ন ঘাটাঘাটি করে তারপরে বিভিন্ন ভিডিও দেখে দেখলাম যে এখনো তো প্রশ্ন আগের স্টাইলে হচ্ছে। এখন যদি পরীক্ষা দেয় আমি সবাইকে বলতেছি স্টুডেন্ট মিলান পড়েন, পরে দেখা গেলো পরীক্ষায় গিয়ে দেখবো যে আগের প্রশ্ন। এই জন্য ওটাকে আমি ডিলে করতে বলছিলাম যে আপনি মেয়ের দিকে দেন, কারণ প্রশ্ন বোধহয় এখন ইয়া হচ্ছে। পরে তারপরে উনি আমাকে না জানে পরীক্ষা দিয়ে দিচ্ছে আর কি। তো পরে দেখা গেল যে আসলে স্টুডেন্ট ম্যানুয়াল থেকেই প্রশ্ন আসছে, মানে নতুন টাইপেরই প্রশ্ন আসছে, আগের টাইপের প্রশ্ন আসে না। সেটা একটা গুড নিউজ আর কি। হ্যাঁ, তবে এখন উনি যেটা বলতেছিল না যে পিএমবক পড়তে হবে না বা পিএমবক, আসলে এটা ঠিক বলা যাবে না আসলে। হ্যাঁ, পিএমবককে কিন্তু পড়তে হবে। এবার আমি একটু রিলেট করার চেষ্টা করছি সেগুলো কিন্তু আপনি ধরে আবার একটু পিএমবককে পড়তে হবে। পিএমবকটা ছিল ডেসক্রিপটিভ আর স্টুডেন্ট ম্যানুয়ালটা ছিল সারাংশ আর কি। হ্যাঁ, সারাংশ টাইপ। কিন্তু যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আমি কি করি, অলওয়েজ ডিটেইলে যাই, রেফারেন্স বই পড়ি। এটা আমরা স্টুডেন্ট লাইফে করছি, যেটা একটা পড়তে বসতেছি না তখন আমরা আসলে রেফারেন্স ঘাঁটি। রেলেভেন্ট একটা ভিডিও আছে ইউটিউবে যে কিভাবে পিএমবক পড়তে হবে, ওই ভিডিওটা খুব হেল্পফুল। যেটা পড়লে আসলে বোঝা যায় যে পিএমবকের কোথায় শুরু কোথায় শেষ, না হলে আসলে পিএমবক থেকে কিছুই বোঝা যায় না। হ্যাঁ, ওইটা কি দেখছেন কিনা শামসুজান ভাই? ওটার নাম হচ্ছে, ওটা কিন্তু বেশ টোটাল মনে 1 ঘন্টার মতো হবে, বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করা আছে। এইটা তো দেখি নাই, আমাদেরকে শেয়ার করেন। না, এটা দেখি নাই তো। তাই না? ওখানে একটা ইউটিউবে যে চ্যানেল আছে, ওই চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আছে। আপনি চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করছেন নাকি? না, ওটা সাবস্ক্রাইব করে ফেলেন, ওটা ফ্রি। সাবস্ক্রাইব করে ফাইন, ওখানে যে ক্লিক করবেন। আমার তো সাবস্ক্রাইবার দরকার, আমাদের এই সব চ্যানেলে সাবস্ক্রাইবার পাওয়া খুব। ঠিক আছে ভাই, সাবস্ক্রাইব করব ইনশাআল্লাহ। ওখানে দেখুন যে একটা প্লেলিস্ট আছে আর কি, ডিমিস্টিফাইং পিএমবক গাইড। ডিমিস্টিফাইং পিএমবক গাইড নামে একটা প্লেলিস্ট আছে, সেখানে বোধহয় 5-6টা ভিডিও আছে আপনার চ্যানেলে স্যার? হ্যাঁ, আচ্ছা, ওইটা দেখে আমার রিতার বইটা তো আমার কাছে মনে হয়েছে যে পিএমবকেরই আরেকটা পার্ট আর কি, আরেকটা ভার্সন। ওই সাবজেক্টগুলো এই 10টা যে আমরা নলেজ কি আছে ওগুলো ডেসক্রিপটিভ লেখা, প্লাস ওইখানে আরেকটু যেটা আছে যে হাউ টু পাস দ্য এক্সাম, হাউ টু টেক দ্য প্রিপারেশন, এরকম কিছু গাইডলাইন দেয়া আছে। হ্যাঁ, ট্রিক্স বলা আছে। হ্যাঁ, আসলে যতগুলো প্রিপারেশন বই আছে, রিতা শুধু না, রিতা তো একটা প্রিপারেশন বই, মানে পিএমপি এক্সাম প্রিপারেশন বই। আরো অনেকগুলো বই মার্কেট আছে, সবগুলো আসলে পিএমবকের স্টাইলে লেখা, পিএমবকের চ্যাপ্টার গুলোকে ফলো করে লেখা। স্যার হেড ফার্স্টটা কেমন স্যার? হেড ফার্স্ট সবচেয়ে ইজি বই আসলে। লেটেস্টটা বের হয়েছে কিনা আমি জানি না, আগেরটা 6th এডিশনের উপর লেখা। সবচেয়ে মজার বই, সবচেয়ে ফানি বই, সহজে বোঝা যায় আর কি কনসেপ্ট গুলো। কিন্তু সমস্যা হচ্ছে এটা আসলে বেশি ফানি এবং বেশি সহজ, ফলে অনেক সময় অনেক সিরিয়াস জিনিস মিস হয়ে যায় আর কি। এটা একটা প্রবলেম আছে। তো এটা এত বই পড়া আসলে মুশকিল। এই জন্য আমি নিজে অনেক বই পড়ছি, কিন্তু আসলে এখন আর সবাইকে বই না, কারণ সবাই পরীক্ষা দিতে এসে আরো ঘাবড়ায় যায়, পরীক্ষায় দেয় না লোকজন ভয়ে। আমি এই জন্য এইসব এখন আর আলোচনাই করি না ক্লাসে, যে বই সেই বই। কারণ এত বেশি পড়লে হ্যাঁ আপনার জানাতেই হবে, কিন্তু আসলে পরীক্ষাতে অত যাবে না, কারণ প্রফেশনাল লাইফে সবাই এত বিজি। তাহলে আপনি এত বই পড়লে এবং প্রতিটা বই দেখবেন ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে, ডিফারেন্ট নতুন জিনিস পাবেন, তখন আপনার মাথা আরো ইয়া হয়ে যাবে। আবার এত বই পড়ে প্রিপারেশন নিতে এত সময় লাগবে, পরীক্ষায় দেওয়া হবে না। হ্যাঁ, পরীক্ষা দেওয়া হবে না আসলে। এই জন্য এত ছোটাছুটি করা যাবে না আসলে। এই জন্য আমি এখন আসলে খুবই অল্প ইয়া করি, সাজেশন দেই না যে বেশি পড়ে। আমরা স্টুডেন্ট গাইডটাকেই বাইবেল হিসেবে ধরে
পড়তে শুরু করতে পারি আর কি। হ্যাঁ, PM বাইবেল বক্তব্য হিসেবে ধরে শুরু করবেন, বুঝতে না পারলে আপনি ব্যাক করবেন। আর আমি অ্যাভেলেবল আছি, কিন্তু আপনারা কিন্তু আমাকে প্রচুর প্রশ্ন করতে পারেন এবং অন্য সময় করতে পারেন, যে কোনো সময় ফোন দিয়েও করতে পারেন আমাকে, যেটা আমি বুঝতেছি না। তো আমি তো সবসময় অ্যাভেলেবল আছি। তো এটা মিস, মানে এই সুযোগটা মিস করা যাবে না। আপনি কোথাও বুঝতেছেন না কনসেপ্ট, আর আমরা কিন্তু সবসময় আমার ক্লাসে সবসময় কথা একটাই থাকে, ভাই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কোনো কিছু করা নাই। কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার হয় তাহলে আপনার আর কোনো চিন্তাই নেই, কারণ প্রশ্ন কোথাও কোনো কমন পাবেন না, এবং পরীক্ষা দিয়ে দেখবেন যে এই প্রশ্ন কোথাও আপনি এর আগে দেখেন নাই এবং এত কঠিন লাগবে আপনি ঘাবড়ায় যাবেন আর কি। এটা নিয়ম, ঘাবড়ায় যাবেন। এবং পিএমআই পরীক্ষাটাকে বলা হয় সাইকোমেট্রিক টেস্ট পরীক্ষাটা। তার মানে হচ্ছে আইএসএসবি এর মতো, হ্যাঁ আইএসএসবি এর মতো, আইএসএসসির মতো আর কি। যাই হোক, আপনার মাইন্ড গেম হবে আর কি। আপনাকে এমন প্রশ্ন, কঠিন কঠিন প্রশ্ন দিবে শুরুর দিকে যে আপনি আসলে একদম ঘাবড়ায় যাবেন এবং ভাববেন যে আর পরীক্ষা দিয়ে লাভ নেই, এখন যাই বাসায় যাই। কিন্তু আপনার পরীক্ষাটা শেষ পর্যন্ত এন্ড করা, এটাও একটা আসলে সাইকোমেট্রিক টেস্ট। এটা কি পরীক্ষা আসলে প্রশ্ন, এটা কি অ্যাডাপটিভ কোশ্চেন হয় না, কিন্তু অ্যাডাপটিভ হয় না আসলে, অ্যাডাপটিভ হয় না, কারণ আপনি লাস্টেও যেতে পারবেন, কিন্তু এখন অ্যাডাপটিভ হতে পারে যেহেতু 60-60-60 করে হচ্ছে। এটা পিএমআই কোথাও ডিসক্লোজ করে না, কিন্তু ওই হবে না, মানে আপনাকে আসলে ওরা ব্যালেন্স রক্ষা করবে। তবে অ্যাডাপটিভ হলে আসলে ওই ফিক্স নাম্বার অফ, সহজ আসবে, মানে অ্যাডাপটিভ হলে নরমালি ফিক্স নাম্বার অফ কোশ্চেন থাকে না। অ্যাডাপটিভ হলে তখন নাম্বার অফ কোশ্চেনও চেঞ্জ হয়, মানে তখন এটা তো সব মানে যদি বেশি কোশ্চেন, মানে হার্ড কোশ্চেন দিয়ে ফেলে, তখন আর মানে কোশ্চেন বেশি করে না, কম কোশ্চেনই পরীক্ষা শেষ করে দেয়। মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। এটা আপনাদের বলবো, সেটা পরে যারা পরীক্ষা দিবেন তাদেরকে বলবো। সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি একটা পরীক্ষা দিয়েছিলাম পিএমআই। তো পরীক্ষা দেওয়ার সময়, মানে যেহেতু পিএমআই আমি তো পড়াই, আবার জানি যে পিএমপি এক্সাম খুব টাফ হয়, বা পিএমআই সব এক্সাম বেশ টাফ, কঠিন। তা আমি যখন পরীক্ষার প্রশ্ন ইন্টারপ্রেট করতেছিলাম, আমি সব কঠিন চিন্তা করে ইন্টারপ্রেট করতেছিলাম, যে প্রশ্নগুলো এত মানে জটিলতা চিন্তা করতেছিলাম, কমপ্লেক্সিটি। সো ফলে আমি কি করতেছিলাম, মানে আমার অ্যান্সার প্রতিটাই আমাকে মার্ক করে রাখতে হচ্ছিল, যে আমি কনফিউজ। পরে চিন্তা করলাম আমি আসলে বেশি গভীরে চিন্তা করে ফেলতেছি। আমি কি করলাম, আমার মাইন্ডসেটটা চেঞ্জ করে ফেললাম। আমার কাছে মনে হচ্ছিল যে প্রশ্নগুলো আসলে বেসিক আসতেছে, আমি বেশি চিন্তা করে ফেলতেছি। বুঝতে পারছেন, মানে মানুষের রোগ হয় না, যে দেখবেন যে খুব হালকা ভাবে নেয় তার কোনো কিছু না, আবার সেই সেম রোগ যে খুব সিরিয়াসলি নেয় সে ওটাতে মরে যায়, মানে এরকম হয় আর কি। হালকা কাশিরে আপনাকে আসলে করে ফেলবে এখন কাশি হইলে মানে ধরে নেওয়া কোভিড, মানে এটা নরমালও হতে পারে। আসলে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে, আপনাকে অ্যাডাপ্ট করে ফেলতে হবে। দেখবেন যে আসলে প্রশ্ন আসলে খুব ডিফিকাল্ট হবে না, কারণ বেসিক প্রশ্ন করবে, কমপ্লেক্স প্রশ্ন করবে না। আপনাকে কমপ্লেক্স প্রশ্ন করার জন্য পিএম এর আরো এক্সাম আছে, প্রোগ্রাম ম্যানেজমেন্ট আছে, তারপর পোর্টফোলিও ম্যানেজমেন্ট আছে, যেটা আরো সিনিয়র লেভেলের। আমরা দিচ্ছি আসলে পিএমপি, যেটা আসলে 3 বছর এক্সপিরিয়েন্স হলেই পরীক্ষা দেওয়া যায়। এখানে আমাদের বেশিরভাগের 10 ইয়ার্স মোর দেন এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তার মানে একটা 3 বছরের এক্সপিরিয়েন্স ছেড়ে যদি পাস করতে পারে, তার মানে কি তার থিঙ্কিং স্টাইলটা কিন্তু আমাদের মতো এত গভীর লেভেলের না, তাই সেও কিন্তু পাস করতেছে। ফলে আপনাকে কিন্তু যে মধ্যমন্ত অবলম্বন করতে হবে। খুবই জটিল ভাবে দেখলে দেখা যাবে যে আপনি প্রশ্ন মানে জটিল হয়ে যাচ্ছে। শহীদুল ভাই কিছু বলতেছিলেন না? না, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের যে এজাইল বেস যে কোশ্চেনগুলো, এই ধরনের কোনো কোশ্চেনের স্যাম্পল কি কোথাও পাওয়া যাবে? মানে আপনি তো বলছেন যে ওরা যেটা দিচ্ছে এটা তো পুরানো স্টাইলের, মানে নতুন স্টাইলের যে কোশ্চেন যদি কিছু দেখা যেত তাহলে আমরা পড়ার সময় রিলেট করতে পারতাম যে হ্যাঁ। আচ্ছা, এটা আমার একটা সিমুলেটর আমি একটা বানাচ্ছি, ওটা আমি অনেক খাটাখাটি করে বানাচ্ছি এবার, কারণ আমি দেখলাম মার্কেটে আসলে খুব একটা ভালো সিমুলেটর এই পর্যন্ত নাই। আমি দেখলাম মার্কেটে, আমার কাছে মনে হচ্ছিল একটু পিএমআই স্টাইল একটু সিমুলেটর বানাবো। মানে ওটা কিছু তৈরি আছে এখন। না, সিমুলেটরে তো আসলে পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় আমরা যাইনি। না, ওইটা সিমুলেটর ওইরকম না, সিমুলেটরটা ওইটা না। মানে ধরেন অ্যাজাইলের প্রশ্ন অ্যাজাইলের আছে। মেট্রিক ইন্টার পরীক্ষা দেওয়ার আগে আমরা যেমন টেস্ট গাইড করছি বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো, দেখছি যে কি টাইপের কোশ্চেন হয়, কোনটা ইম্পর্টেন্ট কোনটা আসে, এই টাইপের আর কি। একটা দুইটা কোশ্চেন থেকে আমরা বুঝতে পারতাম যে প্রিপারেশনটা কিভাবে নিব। হ্যাঁ, সেটাই আমি বলতেছি। মানে আমি ফুল মক মানে কিন্তু এটা না যে ফুল মক, আমি অ্যাজাইলের প্রশ্ন কিছু সেট করছি। ধরেন 20টা প্রশ্ন আছে, সেই 20টা প্রশ্ন দিয়ে দেখেন। ঠিক আছে, এটা এইভাবে ভাগ করা আছে কি, তারপর টপিক ওয়াইজ ভাগ করা আছে।
তো ফলে আপনি একটা টপিক হয়তো পড়ছেন, পড়ে আপনি প্রশ্নটা সলভ করে দেখেন যে আসলে আপনি কি পড়লেন আর এখানে প্রশ্ন কি টাইপ আসে, এই আন্ডারস্ট্যান্ডিংটা পাবেন। ফুল মক তো দিবেন পরে, অনেক পরে। ঠিক আছে, এবং ওই ফুল মক দিতে তো কঠিন হবে। আমরা এখন এরকমই করতে পারি যে প্রত্যেক চ্যাপ্টার শেষে কোশ্চেন গুলো আছে, তো কোশ্চেন এই টাইপেরই, মানে ধরি তো ওই প্রিপারেশনটা তো নিতে গেলে ওই কোশ্চেন গুলো দেখলেও দেখা যাচ্ছে এটা ডিটেইলি পড়া লাগে, কিন্তু এই ভাষা পড়ে কিন্তু উত্তর দেওয়া হবে। আমরা কি লেসন 1 এর সবাই পরীক্ষা দিছিলাম মাস্টারি বিল্ডার থেকে? লেসন 1 তো আমরা কমপ্লিট করছি। আমি ওটা নিজে করেছি ভাষা। মাস্টারি বিল্ডারটা কিভাবে কোথায় পাওয়া যাবে? না আপনি কি স্টুডেন্ট ম্যানুয়াল দেন নাই নাকি? স্টুডেন্ট ম্যানুয়াল পাইছেন না? হ্যাঁ ম্যানুয়াল পাইছি জি, ওইখানেই যেটা ওইটা যেটা আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওখানে যে প্রতিটা লেসনের পরে কিন্তু শেষে যেটা আছে। আচ্ছা শেষে, হ্যাঁ শেষে। না আমি ভাবছি যে অনলাইনে কোনো কিছু কিনা। না না, অনলাইনে একটা আছে, সেটা আসলে টোটাল বইয়ের উপরে আছে। পিএমআই একটা অনলাইনে আছে। চ্যাপ্টার 1টা করেছে আর কি। ওই যে আপনি চ্যাপ্টার 1টা পড়ার পরে চ্যাপ্টার 1 এর প্রশ্নগুলো সলভ করে তাহলে বুঝতে পারবেন যে কি রকম প্রশ্ন হয়। চ্যাপ্টার 1টা পড়েছি, ওটা করেছি আমরা মাস্টারের ভিতরে। পরীক্ষা দিবেন না? হ্যাঁ পরীক্ষা দিয়েছি। 31টার মধ্যে না 21টা ছিল প্রথম। 21টা ছিল, 21টার মধ্যে 11টা হয়েছে। 11টা হয়েছে। আপনার আসলে মানে মিনিমাম 16-17টা হতে হবে। আমি 21টা তো আমি পেরেছি হলো আমার 16-17টা, আমি 16-17টা পেরেছি। আমি 16-17টা পেরেছি। আচ্ছা দেখেন, আমার কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা না যে কে কত পাইলো। আমার কাছে ইম্পর্টেন্ট কি জানেন? কারণ হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি যেটা ভুল করলেন সেটা কেন ভুল হলো, সেটা আপনি বুঝতে পারছেন কিনা। আপনার মাইন্ডসেটের সাথে আপনি কারণ ভুল হয়েছে কেন, কারণ আপনি একভাবে চিন্তা করছেন আর এখানে চিন্তা হয়েছে অন্যভাবে, অ্যান্সারটা আসছে অন্যভাবে, সেটা মিলছে কিনা আপনার। আবার আপনি যেটা কারেক্ট অ্যান্সার দিলেন আর বাকিগুলো কারেক্ট দিলেন না, এই 3টা কেন কারেক্ট হলো না সেটা আপনি বুঝতে পারছেন কিনা। এই আন্ডারস্ট্যান্ডিংটা এটা এরকম খুব বেশি প্রশ্ন নাই, এরকম প্রতিটাতে আমি দেখছি 4-5টা প্রশ্ন আছে যেটা খুবই কনসেপচুয়াল। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ওই কনসেপ্টের প্রশ্নগুলোকে আপনি কিভাবে ইন্টারপ্রেট করতে পারছেন। তো আপনারা যদি করেন তাহলে আমরা নেক্সট ক্লাসে আপনারা একটু পরীক্ষা দিয়ে নেন। যারা পরীক্ষা দেন নাই সবাইকে পরীক্ষা দিচ্ছি মাস্টারি বিল্ডারের ওই 21টা প্রশ্ন। আমি পড়িও নাই, দেইও নাই। না পড়ি না মানে ক্লাসে ছিল না, ক্লাসে থাকলে তো অলরেডি পড়ছো। আচ্ছা ভাই দেখি দিয়ে দিব ইনশাআল্লাহ সামনে। তাইলে আপনারা আগের ক্লাসের আগে মানে নেক্সট বুধবারের আগে আপনার পরীক্ষাটা দেন ওই 21টা প্রশ্ন। ওখানে 5-6টা খুবই কনসেপচুয়াল প্রশ্ন আছে, আমি ওই 5-6টা প্রশ্ন দিয়ে ব্যাখ্যা করব। ঠিক আছে, ওই প্রশ্নগুলো একটু ব্যাখ্যা করবো, তাহলে আপনারা বুঝবেন যে কিভাবে আসলে প্রশ্নগুলোকে ইন্টারপ্রেট করতে হবে। ওইটা খুব ইম্পর্টেন্ট, প্রশ্নগুলো ইন্টারপ্রেট করতে পারে। তাহলে এটা আমাদের একটা টাস্ক থাকলো, ঠিক আছে, যে আমরা 21টা প্রশ্নের আনসার দেবো এবং আমরা নেক্সট ক্লাসে শুরুতেই মনে করাই দিবেন, শুরুতেই আমরা ওই 21টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে তাহলে আজকে শেষ করি না? জি ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।